আসসালামু আলাইকুম। এই একই ভিডিওতে দেখতে পাবেন কাঁচা আম দিয়ে তৈরি 16টি ভিন্ন স্বাদের রেসিপি। এই ভিডিওতে কাঁচা আমের জেলি আছে, দারুণ দারুণ অনেক আচার আছে, ভর্তা আছে। মোট কথা প্রত্যেকটা রেসিপি সঠিক নিয়মে পারফেক্টভাবে দেখানো হয়েছে। যারা বিভিন্ন ধরনের আচার তৈরি করে সংরক্ষণ করে খেতে ভালোবাসেন, আশা করছি আজকের ভিডিওটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন এক এক করে 16টি রেসিপি দেখাচ্ছি। কাঁচা আমের এই আচারটা বানানোর জন্য আমি 4টি আম নিয়ে নিছি। এই আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। আমগুলো কাটার আগে ধুয়ে নিতে হবে, কাটার পরে ধোয়া যাবে না। এবার এই আমগুলোর খোসা ছাড়িয়ে আমগুলোকে একটা বটি দিয়ে পলে নিছি। এই দেখুন এরকম চিকন চিকন করে পলে নিছি। চলুন এবার আমের আচার বানিয়ে দেখাচ্ছি। আমের আচার বানানোর জন্য এই হাঁড়িটা নিয়ে নিছি। এই হাঁড়িটা আচার বানাবো, তাই হাঁড়িতে পলে নেওয়া আমগুলো নিয়ে নিছি। নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ লবণ ও হাফ চা চামচ বিট লবণ, নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ মরিচের গুঁড়া। এই পর্যায়ে আপনারা চাইলে ভাজা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন, তো আমি খুব সহজভাবে বানাচ্ছি তাই এই মরিচের গুঁড়াটাই দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা হাইতে করে জ্বালিয়ে দিছি, দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরকম নাড়াচাড়া করে মিশাতে গেলেই দেখবেন যে চিনিটা পানি ছাড়তে শুরু করেছে, মানে আমটা ভেজা ভেজা হচ্ছে। ঠিক এই পর্যায়ে হাঁড়ির মধ্যে আমটা গোল করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 1 মিনিট আমটাকে রান্না করতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা হাইতে রাখবেন। মোট কথা আজকের আচারটা বানাতে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ হাইতে রাখবেন, কারণ আমটা চিকন করে পলেছি, তাড়াতাড়ি সেদ্ধ হবে। যদি লোতে রাখেন একেবারে হালুয়া হয়ে যাবে, তার জন্য চুলার আঁচ হাইতে রেখে আচারটা বানাতে হবে। আচ্ছা দেখুন 1 মিনিট রান্না করার পরে চিনির অনেকটা পানি টেনে গেছে। তারপর ঢাকনাটা সরিয়ে উল্টে পাল্টে দিলাম আমগুলো। এখন কিন্তু চিনির পানি অনেকটা টেনে দেখুন একেবারে গায়ে গায়ে মাখা মাখা অবস্থা। তো এই অবস্থায় উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি, দেখুন। আর ঢাকনা দিইনি, ঢাকনা সেই প্রথম একবারই কিন্তু দিতে হবে, তারপরে আর দিতে হবে না। এই দেখুন চিনির পানি টানার পরে এবার এখানে দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া। তো আমি আগে থেকেই 5 ফোড়ন ভেজে পাটায় পিষে গুঁড়ো করে রেখেছি, সেখান থেকে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ 5 ফোড়নের গুঁড়া। অল্প আচার, এখানে হাফ চা চামচের যথেষ্ট। আপনি বেশি যদি গ্রান পছন্দ করেন তাহলে 1 চা চামচ দিয়ে দেবেন। তো 5 ফোড়নের গুঁড়াটা মিশিয়ে নিয়ে এই দেখুন সঙ্গে সঙ্গে চুলাটা নিভিয়ে দিতে হবে। সম্পূর্ণ আচারটা হতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের মতো লাগে, তার থেকেও কম। আমার তো মনে হয় 2 মিনিট লেগেছে, আসলে আমি ঘড়ির টাইমটা ধরিনি। যাই হোক, চুলাটা হাইতে রেখে এ পর্যন্ত হওয়া পর্যন্ত আচারটা বানাবেন, আমি যেভাবে করেছি ঠিক সেভাবে। তো 5 ফোড়নের গুঁড়াটা মিশিয়ে সঙ্গে সঙ্গে চুলার আঁচটা নিভিয়ে দিছি। এবার বাটিতে নিয়ে দেখাচ্ছি, দেখুন আচারটা কেমন। আচারটা এখনও গরম গরম অবস্থা। এখনই আচারটা কিন্তু বেশ সুন্দর। যখন এটা ঠান্ডা হবে তখন এটা আরও বেশি টাইট ফিট হবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তারপর পরিবেশনের সময় আমি একটু ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে পরিবেশন করে দেখালাম। এবার এই আচারটা ভালো করে ঠান্ডা করে নিছি। তারপর দেখুন পরিষ্কার করে ধুয়ে রোদে শুকানো কাচের বয়মে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে পাক্কা 1 বছর খাওয়া যাবে। আমি নর্মাল ফ্রিজে রেখেই আচার সবসময় সংরক্ষণ করি এভাবে। আর বানাইতে যেন একসা সোজা লাগে হেরুম করে বানাই দিয়ে। আশা করি ব্যাকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করি আরে সাপোর্ট করবেন কেন, চলেন দিয়াই এই চান। আর হোর বাড়ি নোয়াখালীর তুন হরিয়ে কতুগা জায়গা আম হাঁটাইছে, এক গাড়ি কসকসে কাঁচা আম। এরম আম দিয়ে আমসত্ব বানাইলে মজা হয়। আজকের আমসত্ব বানানোর লাই 4 গিয়া আম লই লইছি 1 সাইজের। এই আমগুলো চোকলা সিলি
আমগুনরে টুকরা টুকরা করে কুড়ি লইছি এই চান। আর আমগুন এইবার কীরম চান, এইবার এই বাড়ির মধ্যে লইয়ে লেছি, বড্ডাছে ওকে বাড়ি বা ওকে হাইলের মধ্যে লইয়ে লেন লই। এবার বেশি করে হানি দিয়ে দিছি, একটা বেশি করে হানি দিই, হানির মধ্যে 1 চা চামচ নুন দিয়ে দিবেন, দিই ডুবাই ডুবাই আমি কিন্তু একসার ভিজাই থইবেন। এরম করে ভিজাই থইলে কী জানেনি, আমি যে চুয়া ভাব কিছুটা কমে যাইব আর আমি যে কষ কষ চলে যাইব, আমসত্তর কালার সুন্দর হইব। আমসত্তর যখন খাইমে বালা করি খাইম যেন দেখতেও সুন্দর লাগে, খাইতেও মজা লাগে। কি এখন আচ্ছা চান তো নুনের হানির মধ্যে 10 মিনিট ডুবাই ডুবাই ভিজে রেখেছি। এইবার পরিষ্কার হানি দিই 3-4 বার, এ বাড়িতুন হে বাড়ি এ বাড়িতুন এই বাড়ি এরম্মা করি ধুই লইছি। এবার এই হাইলের মধ্যে বেগেন আমি টুকরা দিয়ে লেছি, দিয়ে দিছি 1 কাপ হানি। এইবার বোট গাদি গোড়া দিই আমি গুণ সিদ্ধ করিগের। আমি গুণ সিদ্ধ করার সময় হইলে চুলার আঁচ একসার বাড়াই দিছি, যেতে বলক চলি আইছে হেঁকতে চুলার আঁচ মিডিয়াম করে দিছি। এরম্মা করে ওমা হুদা 2 মিনিট সিদ্ধ করছি আর আমদে একসার সিদ্ধ হয়ে গেছে। আডি বেঞ্চে ঠিকই কিন্তু আম হেরুম্মা বাতিও না খবরে সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা যাক বালা করে সিদ্ধ হন পর্যন্ত আমেরে চুলার উপরে রাই এরম্মা লাড়ি সাড়ি হাইলের মধ্যে সিদ্ধ করে লইয়েন কেন এই চান সিদ্ধ হয়ে গেছে। এবার একখান চাকনি দি চামিচ দি এরম্মা করে ডলি ডলি আমেরে চালি লইয়ের। কিলে চালি লইয়ে জানিনি, যদি আমি কোনো আঁশ থায় আঁশ আলাদা হয়ে যাব, আর আঁশ আলাদা হইলেই কিন্তু আমসত্ব খাইতে ভাল লাগবো। তো এরম্মা কদ্দুর কদ্দুর করি লই আই চাকনি এনে চালি লইছি বেগে নিচান, কোনো আঁশ নেই, একসার মিহিন হয়েছে। এরম্মা করে লইবেন তাইলে সোজা লাগবে দেখবেন, আর আমসি খাইতেও যে বালা লাগবো। এইবার এই হাইলের মধ্যে বেগেন ডালি দিছি, একবারে বাড়িতুন কাঁচাই কুচাই লইয়ে লাইছি, লই দিয়ে দিছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি। আজকের এই আমসিটা টক জাল মিষ্টি হইবে ডালে চিনি এই পরিমাণ দিছি। দিয়ে দিছি 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ বিট লবণ, আর দিয়ে দিছি 1 টেবিল চামচ চাইর গিয়া হুনা মরিচের তেল ছাড়া তা পাত দি মুচমুচা করে বাজি লেছি, হিগুন্ডে গুঁড়া করছি হিগুন দিয়ে দিছি। এইবার চান চুলার আঁচ মিডিয়ামে রাই অনবরত নাড়াচাড়া করে রাঁধি লইয়ের। চুলার কাছে খাড়ার ঠাই অনবরত নাড়ি ছাড়ি রাঁধতে হইব, নইলে কিন্তু হাইলের তলাত লাগি যাব, হইলে আর আমসি খাইতে বালা লাগতো না। যেটা রান্নারা আমসত্তা কন এটা রাঙ্গ নোয়া খাইলে বাসায় কয় আমসি, তো ব্যাগেনজন নোয়াখালীর কইয়ের আমসি কিনলে না কইতাম। আচ্ছা শুনেন, এবার আমের কাঁচা কালারের মতো সুন্দর যেন একটা কালার আইয়ে এটার লাই ফুড কালার দিয়ে দিছি, কয়েক ফোঁটা ফুড কালার দিই লাইট দিয়ে কিন্তু ঘন করে রাঁধি লইছি। এই চামচে লই আঙ্গুল দিয়ে একটা টান দিলে দোনো মৃত্যুর মিলে না। এর মানি হইল আমসত্তা বানানের লাই আম ঘন হয়ে গেছে। তো ইয়ার হরমায় আই আবার অনবরত লাড়ি চাড়ি চান আরও 1 মিনিটের মতো রাঁধি লইছি। এই চান বুদ বুদ করি বলকাইয়ে এর মাইলে মনে করবেন যে আমসত্তা বানানের লাই আমি কিন্তু একসার ঘন হয়েছে ঠিকঠাক মতো। তো চুলা নিবাই দিয়ে নামাই লইছি। এবার চান স্টিলের প্লেট লই লইছি, এই প্লেটের মধ্যে সোয়াবিন তেল মাখি লইছি পুরা প্লেটের মায়। আরেকখান প্লেটে লইছি 2 আনাম সত্য হইব 2 প্লেটে দিম। ইয়ার সমান করে অর্ধেক এই প্লেটও লইছি আর অর্ধেক এই প্লেটও লইম। ইয়ার চান চামিচ দিয়ে এরম্মা করে ছড়াই দিয়ে পুরা প্লেটের মধ্যে রুটির মতো চান মেলি মেলি দিয়ে। তো সহজ এই সিস্টেমে আমসত্ব বানান, কেননি কই মান্নে করে বেকে কাঁচা আম থাকতে থাকতে ইচ্ছা মতো বানান। 71 বেশি করে বানাই, একদিন হরা দিয়ে একসার রইদ দিই আচ্ছা দেই হরে কই চান। তো হুরা প্লেটের মধ্যে একসার সুন্দর করে মেলি দিছি, এরম্মা করে আরেকখান প্লেটও মেলি দিছি দি কিচ্ছি চান। চাঁদের মধ্যে যেই রইদ আর রইদ আয় খাড়াই থাকলেও মনে হয় যে একদম আমসত্ব যে মুড়ি এরম্মা রইদ আজকে ছাদে। তো দোনোয়ান প্লেট নিয়ে ছাদের মধ্যে রইদে দিছি, ওই চান ওই হিয়েন্তে আর হুত খাড়াই দিছে হরা দেয় যদি কাক বা পাখি এই আমসত্বর মধ্যে বইয়ে। তো ছাদে যান উসি আন্নে করে দিয়ে আঙ্গু ছাদান কত বড় আর আশেপাশে আর সূর্য চান কি গরম সূর্যের তাপ। তো এরম্মা করি 2 দিন একখানা হরা হারা দিয়ে যদি রইদে দিতেন হারান 2 দিনের মধ্যে হয়ে যাব। তো 2 দিন শেষ
আনে গো আম সত্য আর আঙ্গ দেশের আম সিসানে এককারি হুয়াই ফিটফাট হয়ে রইছে। এবার এটা তুলি দিয়ে যেতে হুয়াই যাবে আনে এনে দইলে কি সুন্দর উড়ে যাবে এই চান। রান্না করে দিয়ে দেখলে বিশ্বাস করবেন কত সহজ। এরকম আস্তে আস্তে টান দিয়ে জোরে দিয়ে না, কারণ এটা হাতলা তো হরে ছিঁড়ি যাব। আস্তে আস্তে টানি উড়ে নেবেন। আর বালা করে হুয়ান ছাড়া উড়াইয়েন না, নরম থাকলে এরকম টাইন দেন লাগলে ছিদ্র ছিদ্র হয়ে যাব। এই চান তুলি এলাইছি কত সুন্দর হয়েছে। এরকম হাতলা আম সত্তা খাইতে বেশি মজা। কতজন আছে মোটা মোটা করে মানে মোটা গিনের হওয়াত মোটা, কিন্তু আমার কাছে মোটা গিন বস্তার মতো লাগে। এরকম হাতলা মাত লইলে বালা লাগে। এইসান দেখছেন যে ফাইনিস এটা টেস্টও অন্যরকম। আজ যা যা দিছি তা দিয়ে আনারা বানাইবেন, তাইলে বুঝবেন। এই বেসানিকে সংরক্ষণ কেন করবেন, এরম কাটিয়ে লাইবেন, কাটি টুকরা টুকরা করলেও করতেন হারেন, আবার আর মতো এরম বন্ডিয়ে লাইলেও বন্ডিয়ে লাইতেন হারেন। তাই এরম বন্ডি বন্ডি লইয়ের এইসান বাস। ইয়ার হরে যদি আনে পরিবেশন করেন, আনের পছন্দ যে কোনো খোরা বাড়ির মধ্যে লই পূর্বে সামান্য নুন মরিচের গুঁড়া চিংড়ি খানা শুরু করবেন। বাস কারো করে দিলেও সামনে দিতে নেবেন। আর যদি সংরক্ষণ করি খান তাইলে কাছের বয়মে ঢুকে নর্মাল ফ্রিজের পাক্কা 1 বছর খাইতে নেবেন, নষ্ট হইতো না। আর মনে আনাগো ব্যাকের কাছে আজগারি আমসি ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাইয়ে। চলুন দেখাচ্ছি। কাঁচা আমের জেলো বানানোর জন্য প্রথমে লাগবে কচকচে কাঁচা আম। এখন এখান থেকে আমি একটি আমের খোসা ছাড়িয়ে আমটাকে পলে নিছি বটি দিয়ে। আপনারা চাইলে সবজি কাটার গ্রেটার দিয়েও আমটাকে পলে নিতে পারেন। এবার পলে নেওয়া এই আমটাকে মেপে নিতে হবে। ছোট্ট একটা কাপ দিয়ে আমি মেপে নিচ্ছি। মোট 3 কাপ আম হয়েছে একটি আমি। এবার 3 কাপ আমের সাথে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ পানি। তারপর আম পানির পাতিলটা চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এই আমটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আমটাকে চুলার উপরে রেখে জাল করব যতক্ষণ, ততক্ষণ মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করে দিতে হবে। আর মাঝে মাঝে চেক করতে হবে আমটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে, কিন্তু সেদ্ধ যখন হয়ে যাবে তারপরও আরও 2 মিনিটের মতো সেদ্ধ করতে হবে। এর কারণ হচ্ছে আমের টকটা যেন পানির মধ্যে বের হয়, তাই। দেখুন আরও 2 মিনিটের মতো সেদ্ধ করার পরে আমটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মোট কথা আমটাকে ভালো করে পানির সাথে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আম থেকে পানিটাকে ছেঁকে নিচ্ছি। এই যে দেখুন এই ছেঁকে নেওয়া পানিটা দিয়ে আজকের কাঁচা আমের জেলিটা বানাবো। আর এই আমগুলোও ফেলবো না, এগুলো দিয়ে আমি আমসত্ত্ব বানিয়ে ফেলবো পরে। তো ছেঁকে নেওয়া পানিটাকে আমি আবারও ছোট্ট একটা কাপে করে মেপে নিচ্ছি। অবশ্যই সঠিক পরিমাপে ঠিকঠাক স্বাদে জেলো বানাতে হলে মেপে নিতেই হবে। তো দেখুন 3 কাপ পানি হয়েছে। এবার যে কাপে 3 কাপ পানি হয়েছে সেই কাপেই 3 কাপ চিনি নিতে হবে। আমের সেদ্ধ পানি যতটুকু নিতে হবে চিনিও ঠিক ততটুকু নিতে হবে, সমান সমান। তো আমি 3 কাপ পানির সাথে 3 কাপ চিনি দেওয়ার পরে এবার চুলার আঁচটা জ্বালিয়ে দেখুন পাতিলটা চুলায় বসিয়ে দিছি। তারপর অনবরত নাড়াচাড়া করে এগুলোকে জাল করছি। কিছুক্ষণ জাল করার পরে এবার দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ফুড কালার।
যেহেতু আজকে কাঁচা আমের জেলোটা বানাচ্ছি, তাই কাঁচা আমের কালারটা আসার জন্য এই ফুড কালারটা ব্যবহার করেছি। এটা যদি আপনারা ব্যবহার না করেন চাইলে স্কিপ করতে পারবেন। ফুড কালারটার কোনো দরকারই নেই, শুধু আমের কালারটা আসলে দেখতে একটু ভালো দেখা যাবে, কাঁচা আমের খোসার কালারটা আসলে, তাই ফুড কালারটা ব্যবহার করা হয় বা আমি করেছি, এই আর কিছু না। ফুড কালারটা দেওয়ার পর আবারও অনবরত নাড়াচাড়া করে এগুলোকে আমি জাল করে নিচ্ছি। চুলার আঁচটা একেবারে হাইতে রেখেই কিন্তু জাল করছি। দেখুন, জাল করতে করতে দেখবেন এগুলার সাইডে ময়লা জমছে, মানে যে এরকম মোটা বুদবুদ আকারে ফেনা, যেটা তুলে ফেলা যায়। তো এগুলোকে একটা ছাঁকনি দিয়ে তুলে ফেলে দিবেন, তাহলে জেলোটা পরিষ্কার থাকবে, উপরে আর ফেনা ফেনা থাকবে না। তো এভাবে মাঝে মধ্যে একটু তুলে ফেলেছি, সম্পূর্ণটা তা সম্ভব না। আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। সেটা আসলে স্কিপ হয়ে গেছে, দুঃখিত। তো মুখে বলে দিচ্ছি, এই পরিমাণ জেলোর মধ্যে 1 টেবিল চামচের যথেষ্ট। সিরকাটা দিতেই হবে যদি আপনি সংরক্ষণ করতে চান 1 মাসের বেশি, তাহলে আর নষ্ট হবে না। সিরকা না দিলে 1 মাসের বেশি এই জেলোটা খেতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। তারপর জেলোটা জাল করতে করতে ঘন করেছি এবং এই প্লেটে নিয়ে চেক করেছি। আমি আঙ্গুল দিয়ে একটা টান দিছি, দেখলেন তো? তারপর 2 ছাড় থেকে কিন্তু মিলেনি, তার মানে জেলোটা জাল করতে করতে যতটা ঘন হয়েছে একেবারে পারফেক্ট। এই পর্যায়ে জেলোটা কিন্তু হয়ে গেছে। তো আমি আবারও আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে জাল করে চুলার আঁচটা নিভিয়ে দিচ্ছি। চুলার আঁচটা নিভিয়ে দিয়ে পাতিলে রেখে একটু নাড়াচাড়া করে কিছুটা তাপ কমিয়ে নিতে হবে। চুলার আঁচটা নেভানোর পরেও 1 মিনিটের মতো নাড়াচাড়া করলে কিছুটা তাপ কমে। তারপর আপনি যে পাত্রে জেলোটা নিতে চান সে পাত্রে সাথে সাথে নিয়ে নিতে হবে। জেলো কিন্তু কাচের ভালো মানের বয়মে নিতে হবে, পাতলা কাচের হলে কিন্তু ফেটে যাবে। আর স্টিলের নিতে পারেন, স্টিলের বয়মে বা সিলভারের বয়মেও নিতে পারেন। আচ্ছা দেখুন, তারপরে জেলোটা ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পরে জেলোটা একেবারে সেট হয়ে গেছে, একেবারে পারফেক্ট দোকানের জেলোর স্বাদে এই জেলোটা হয়েছে, বরঞ্চ দোকানের জেলোর চেয়ে বেশি টেস্ট হয়েছে। এবার একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি জেলোটা কেমন হয়েছে। দেখুন, আশা করছি আজকের জেলো রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আবারও অনুরোধ রইল, লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট করে যাবেন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে কাঁচা আমের মোরব্বা বানানোর জন্য নিয়ে নিছি কসকসে 5টি কাঁচা আম। চেষ্টা করবেন সবগুলো আম একই সাইজের নিতে, তাহলে মোরব্বাটা ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে 2 টুকরো করে নিচ্ছি। আমগুলো দেখতে কিছুটা পাকা আমের মতো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কসকসে আছে। মোট কথা কসকসে কাঁচা আম নিতে হবে মোরব্বা বানাতে হলে। আর এই দেখুন, এই রকম আঠি বেঁধেছে, এই রকম আম লাগবে। এই যে আঠির অংশটা এরকম শক্ত ভেতরে, এই যে এরকম, ঠিক এমন আম লাগবে মোরব্বা বানাতে হলে। আচ্ছা দেখুন, তো আমি 5টি আম খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে এর বিচিগুলো ফেলে দিছি। এবার এ বাটিতে সবগুলো আমের টুকরো নিয়ে নিছি। তারপরে পানি নিয়ে নিচ্ছি, এটা নর্মাল পানি, কল থেকে পানিটা নিয়ে নিছি সেই পানি। তো ডুবো ডুবো পানিতে আমগুলোকে প্রথমে ভেজাতে হবে। বন্ধুরা, প্রত্যেকটা স্টেপ খেয়াল করবেন, মোরব্বা বানানো খুব সহজ। এরকম ভিজিয়ে রেখেছি, আর এখান থেকে একটি একটি করে টুকরো নেব আর কাঁটা চামচ দিয়ে কেচে নেব। তো প্রথমে আমের টুকরোগুলো শক্ত, তাই এরকম হালকাভাবে কিছু ছিদ্র করে নেবেন। কিভাবে কাঁচা আম
কেচলে আপনার সুবিধা হবে। আমি কিন্তু বলে দিচ্ছি, খেয়াল করুন। প্রথমে এভাবে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নেবেন। যখন কিছুটা কেচে নেবেন, পরে দেখবেন যে আপনার কাছে লুজ লাগছে আমটাকে কেচে নিতে, তখন এই রকম ঘন ঘন করে কেচে নেবেন। খুব ভালো করে আমটাকে কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে, যাতে করে আমটা একেবারে ছিদ্র ছিদ্র জালিদার হয়। আর কাঁটা চামচ দিয়ে যখনই আমটাকে ফুটো করবেন বা কেচে নেবেন, যাতে আমের আঁটি পর্যন্ত কাঁটা চামচটা যায় সেভাবে করতে হবে। এই দেখুন, তো এই টুকরো কেচে নেওয়া শেষ। কেচে নিতে হবে এমনভাবে, আমটা কেচে নিতে নিতে এটা একেবারে লুজ হয়ে যাবে, নরম তুলতুলে। এই দেখুন, তারপর এভাবে চাপ দিলে আম থেকে রস পড়বে। আশা করছি বুঝতে পেরেছেন। তো এভাবেই আমি এই আম টুকরোটাকে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে কেচে নিচ্ছি। এবার আবারও নর্মাল পানিতে আমের টুকরোটা ভিজিয়ে রাখছি। এই পানিটা কল থেকে নিছি সরাসরি, সেই পানি। তো এভাবে আমি প্রত্যেকটা আমের টুকরা কাঁটা চামচ দিয়ে কেচে নিয়ে এই পানির মধ্যে চুবিয়ে রেখেছি। এই দেখুন, এবার যেটা করতে হবে, আপনি চাইলে আঙুল দিয়ে টিপে টিপে বা হাত দিয়ে মুঠ করে করে এই আমগুলোকে চিপে চিপে আলাদা করতে হবে এই পানি থেকে। খুব ভালো করে চেপে নেবেন, যাতে করে আমের ভিতরে যতটা পানি আছে, মানে আপনার শক্তিতে যতটা করলে পানিটা বের হয়ে যায় সেভাবে। তো এভাবে আমি একটি একটি টুকরো করে ভালো করে চিপে নিয়ে, এই দেখুন, খুব ভালো করে চিপতে হবে। এই স্টেপটা বুঝতে পারলে আপনার মোরব্বাটা পারফেক্ট হবে। এই দেখুন কত জালিদার হয়েছে, কত ছিদ্রযুক্ত, একেবারে নেটের মতো হয়েছে আমের টুকরোগুলো। এভাবে চিপে চিপে নিয়ে আবারও পরিষ্কার পানিতে চুবিয়ে রাখছি সবগুলো টুকরো। ঠিক আবার একইভাবে এখান থেকে এভাবে চিপে চিপে নিয়ে আবারও পরিষ্কার পানিতে নিব। মোট এভাবে আমি 5 বার পরিষ্কার পানিতে চুবিয়ে চুবিয়ে এভাবে চিপে চিপে নিছি। বন্ধুরা, গুনে গুনে 5 বার পানি বদলে বদলে এগুলোকে এভাবে ধুয়ে ধুয়ে চেপে চেপে নেবেন। দেখুন, এই দেখুন, পাক্কা 5 বার পানিতে দিছি, ধুইছি আর চিপে নিছি। এভাবে 5 বার নেওয়ার পরে দেখুন আমের অবস্থা কি, একটু কাছ থেকে দেখাচ্ছি, একেবারে নেটের মতো, জালের মতো জালি জালি। এগুলো করতে গিয়ে আমার যেটা হয়েছে, দেখুন আমার নখগুলো আম কাটতে গিয়ে কালো কালো হয়ে গেছিলো। এখন এগুলো করতে গিয়ে নখগুলো আবার পরিষ্কার হয়ে গেছে। তো যারা পার্লারে গিয়ে নখ পরিষ্কার করেন, তারা চাইলে আমের সিজনে কাঁচা আমের রস দিয়েও নখ পরিষ্কার করে নিতে পারেন। একটা টিপস দিয়ে দিলাম। এবার দেখুন একেবারে পরিষ্কার পানি নিয়ে নিছি বাটিতে, সাথে নিয়ে নিছি 1 চা চামচ চুন। এটা হচ্ছে পান খেতে যে চুনটা আমরা খাই, সেই চুনটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিছি। যদি কারো কাছে চুন না থাকে, সেক্ষেত্রে আপনারা ফিটকিরির পানিতে ভেজাতে পারবেন। তো চুনটা ভালো করে পানির সাথে মেখে নেওয়ার পরে এই চুন পানিতে সবগুলো আমের টুকরো ভিজিয়ে রাখছি। একেবারে ডুবো ডুবো করে ভেজাতে হবে, যাতে করে প্রত্যেকটা টুকরা পানির মধ্যে ভিজে থাকে। আর এইভাবে উল্টো করে দিবেন, এই যে আমি যেভাবে দিচ্ছি। তারপর চুন পানিতে পাক্কা 2 ঘন্টা এই আমের টুকরোগুলোকে এভাবে ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা পরে দেখুন আমের টুকরোগুলো পানিটা চুষে একেবারে ফুলে গেছে। এখন আর আগের মতো চিমিয়ে নেই, আর কচকচে হয়ে গেছে। এবার আমি এই চুনের পানি থেকে আবারও এই আমগুলোকে চিপে চিপে পরিষ্কার পানিতে নিয়ে নিছি, এবং ততক্ষণ পর্যন্ত পরিষ্কার পানিতে ধুইব, পানি বদলে বদলে।
যতক্ষণ না এই যে আম ধোয়ার পরে পানি এরকম স্বচ্ছ পরিষ্কার হয়, মানে চুনের পানির যে সাদা ভাবটা আছে আম ধুইতে ধুইতে চুনের পানির সেই চুনটা আলাদা হয়ে গিয়ে এইরকম স্বচ্ছ পানি বের হবে। মানে আমরা যে আমে চুন দিছি সেই চুনটা যেন আমে না থাকে সেভাবে খুব ভালো করে পানি বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো বেশ কয়েকবার ধোয়ার পরে এখন আমগুলো পুরো পরিষ্কার। এবার মোরব্বা করে দেখাচ্ছি, চলুন। যে 5টা আম নিছি মোরব্বা বানানোর জন্য মেপে নিনি, তবে সেখানে হাফ কেজি আম হবে বা সামান্য একটু হয়তো বা বেশি হবে। তো ধরে নিচ্ছি হাফ কেজি মেপে নেবেন, কারণ চিনিটা তো মেপে দিতে হবে তাই। তো হাফ কেজি আমের জন্য আমি এখানে হাঁড়িতে হাফ কেজি চিনি নিয়ে নিচ্ছি। হাফ কেজি চিনি আমার মেজারমেন্ট কাপে 2 কাপ হয়েছে। তো 2 কাপ চিনির জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, নিয়ে নিচ্ছি 2টো এলাচ। তারপর চুলার আঁচ জ্বালিয়ে দিয়ে চিনিটা গলা পর্যন্ত নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি। চিনিটা যখন পুরো গলে গেছে সবগুলো আমের টুকরো এভাবে উল্টো করে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই দেখুন কিছুক্ষণ রান্না করার পর যখন ভালো করে বলক চলে আসছে, এবার চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর প্রায় 7-8 মিনিট পর পর এভাবে উল্টে দিচ্ছি। এভাবে আমি মোট 40 মিনিট এই আমগুলোকে এই চিনির পানিতে রান্না করেছি। আর পুরো টাইমটা প্রথম 2 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, এছাড়া পুরো টাইমটা চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। অবশ্যই এভাবে আঁচটা রাখতে হবে, না হলে আমের কালার লালচে হয়ে যাবে। তো 40 মিনিট পর চুলার আঁচটা নিভিয়ে আমি আমের টুকরোগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিছি। এখন পুরোপুরি ঠান্ডা হয়েছে, এরই মধ্যে শিরাটা আরও ভালো করে টেনে নিছে আমের টুকরোগুলো। তারপর এই অবস্থা দেখুন। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি, অথবা একটা বয়মও নিতে পারেন। ভিডিওটা ছেড়ে যাবেন না, আর একটু স্টেপ আছে দেখুন। এই দেখুন সবগুলো এই বাটিতে নিয়ে নিচ্ছি। মনে হচ্ছে না মোরব্বার কালার নিয়ে আমগুলোতে কালারটা উজ্জ্বল, তো এটা ঠিক হয়ে যাবে। দেখুন কিভাবে একটা বয়ম অথবা বাটিতে নেবেন। আর যে শিরাটা ছিল শিরাটাও পুরোটা আমি এই আমের সাথে ঢেলে নিচ্ছি। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিছি পুরো রাতের জন্য। এখন সকালে ভিডিওটা বানাচ্ছি দেখুন। নর্মাল ফ্রিজে রাখার পরে মোরব্বাটার কালার বেশ সুন্দর হয়ে গেছে, আর মোরব্বাটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার মোরব্বাটা এভাবে তুলে আপনি যদি শুকনো খেতে চান একটা বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন বেশ কিছুদিন, প্রায় 6 মাসের মতো খেতে পারবেন। আর যদি আপনি শিরার মধ্যে রেখে খেতে চান সেই ক্ষেত্রেও বয়মে রেখে শিরাটা দিয়ে বাস নর্মাল ফ্রিজে রেখে 6 মাসের মতো খেতে পারবেন। বাস এই তো হয়ে গেল পারফেক্ট মোরব্বা। আজকে কক্সবাজারের সেই বিখ্যাত বার্মিজ আচার বানানোর জন্য আমি মেপে 1 কেজি কচকচে কাঁচা আম নিয়ে নিচ্ছি। আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার এই আমগুলোর খোসা ছেড়ে নেব একটা ভেজিটেবল পিলার দিয়ে। খোসা ছাড়লে এই দেখুন পাতলা করে খোসা উঠবে, উপরে একটু শক্ত টাইপের থাকবে, তাহলে আচার বানালে আচার ভাঙে না। আপনি চাইলে বটি দিয়েও ছিলে নিতে পারেন বা একটা ছুরি দিয়েও। এবার বটি দিয়ে আমগুলোকে সমান করে ভাগ করে নিচ্ছি। তারপর আমের ভিতরের আঠিটা ফেলে দিচ্ছি। বার্মিজ আচার বানানোর জন্য এরকম আঠি বাঁধানো আম নিতে হবে। এই দেখুন একেবারে কচকচে কাঁচা আম নেবেন আর আঠি বাঁধানো আম নেবেন। আমার কয়েকটা আম দেখা যাচ্ছে পাকা, এগুলোতে পাকার মতো কালার আসছে কিন্তু কচকচে কাঁচাই আছে। তারপরে আমগুলোকে আমি বটি দিয়ে আবারও এরকম করে কেটে নিছি। এর চেয়ে বেশি পাতলা করা যাবে না, ঠিক এমন করে কেটে নেবেন। এই দেখুন
লম্বালম্বিভাবে কেটে নিছি। এবার এই আমগুলোকে আমি 2-3টা ধোয়া দিয়ে নিছি পরিষ্কার পানিতে। তারপর এই জালিতে রেখে ভালো করে পানিটা ঝরিয়ে নিছি। এবার একটা পাতিলে নিয়ে নিচ্ছি। আচারটা এই পাতিলেই বানাবো, তাই আম এই পাতিলেই নিয়ে নিলাম। এখানে আমি 1 কেজি আম নিছি, আর 1 কেজি আমের জন্য মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে 1 কেজি আমের জন্য বরাবর 1 পোয়া চিনি নেবেন। মেজারমেন্ট কাপের 1 কাপ 1 পোয়া চিনি হয়। নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ লবণ। এইটুকু মরিচের গুঁড়া ঝাল হবে না, আচারের কালারটা চকচকে হবে, সুন্দর হবে। হলুদ মরিচটা দেওয়া হয় শুধু আচারের কালারটা সুন্দর করার জন্য। আবার এই হালকা ঝালের জন্য আচার টেস্ট লাগে। আচ্ছা দেখুন, তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পরে দেখুন চিনিটা গলে একেবারে পানি হয়ে গেছে। এবার আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিছি। তারপর আচার বানানোর জন্য চুলায় বসিয়ে দিলাম হাঁড়িটা, আর চুলার আঁচটা একেবারে হাইতে করে জ্বালিয়ে দিছি। দিয়ে এবার আমরা তরকারি যেমন করে কষাই এমন করে কষিয়ে কষিয়ে এই চিনির পানির মধ্যে আমগুলো ভালো করে গরম হওয়া পর্যন্ত নেড়ে গেছি। ভালো করে গরম হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের জন্য রেখে দিলাম। গড়ি ধরে পাক্কা 30 সেকেন্ডের জন্য, এর চেয়ে বেশি না, মানে আধা মিনিট। তারপরে ঢাকনাটা সরিয়ে আবারও উল্টে পাল্টে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 30 সেকেন্ডের জন্য রেখে দিচ্ছি। আবারও 30 সেকেন্ড পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এভাবে মোট 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। আর প্রথম অবস্থাতেই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, পরে আর ঢাকনা দেওয়া যাবে না। তো দেখুন আমি মোট 1 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমগুলো মিশিয়ে এবার আমের মধ্যে দিয়ে দিছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। টেবিল চামচে মাপলে 3 টেবিল চামচ হবে। 3 টেবিল চামচ অথবা 4 টেবিল চামচ হবে, আসলে কখনো মাপিনি, আন্দাজ করে বললাম আপনারা যাতে মেপে দিতে পারেন। তারপরে সিরকাটা আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিছি। এরই মধ্যে দেখুন চিনির পানির বলক চলে আসছে খুব ভালো করে। প্রথম থেকে এই পর্যন্ত চুলার আঁচটা কিন্তু একেবারে হাইতে আছে, হাইতেই রাখতে হবে। তো চিনির পানির যখন খুব ভালো করে বলক চলে আসবে তখনও একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুব আলতো হাতে নাড়তে হবে, আমি কিভাবে নাড়ছি খেয়াল করুন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিছি 1/2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো, দিয়ে দিছি তেল ছাড়া ভেজে গুঁড়ো করে নেওয়া 2টো শুকনো মরিচের গুঁড়ো। এগুলো দিয়েও আলতো হাতে এগুলোকে উল্টে পাল্টে দিছি। উল্টে পাল্টে অবশ্যই দিতে হবে, তবে আলতো হাতে পাতিলের তলা ঘেঁষে খুন্তি দিয়ে তারপর খুব আলতো করে উল্টে পাল্টে দিতে হবে। এভাবেই দেখুন চিনির পানিটা একেবারে টেনে গেছে গায়ে গায়ে। এরই মধ্যে আম কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলেও উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, কারণ চুলার আঁচটা একেবারে হাইতে আছে, না নেড়ে দিলে পাতিলের নিচে পোড়া লাগবে। তো দেখুন নাড়ার টেকনিকটা হলো এই আচার বানানোর আসল কৌশল, আসল টিপস। আপনি যখনই নাড়বেন তখনই খুব আলতো হাতে উল্টে উল্টে নাড়তে হবে। ঠিক এইভাবেই দেখুন আমি কিভাবে নাড়ছি। এখন কিন্তু সম্পূর্ণ চিনির পানিটা গিয়ে একদম গায়ে গায়ে লেগে গেছে। এই দেখুন চিনির পানি নাই বললে চলে, চুলা নিবালে কিন্তু এইটুকু পানি আম টেনে নেবে। তো আমি আরও কিছুক্ষণ এভাবে লুসনি দিয়ে পাতিল ধরে নেড়ে নেড়ে এটাকে ভালো করে টানিয়ে নিছি। দেখুন এখন চিনির পানি একেবারে মোটেই নেই। তেল যেরকম চিটচিট করে পাতিলে তরকারি কষাতে গেলে ঠিক চিনির পানি এমন চিটচিট করছে আমের গায়ে কিন্তু নেই। আর দেখুন 1 টুকরা আমও কিন্তু ভাঙেনি, 2-1 টুকরা ভাঙতে পারে, কিন্তু সবগুলো আম কিন্তু আস্তেই আছে। তারপর চুলাটা নিভিয়ে দিছি, দিয়ে ঠান্ডা করে আপনারা পরিবেশন করবেন। তো আমি ভিডিওটা ছাড়বো, তাই গরম গরমে পরিবেশন করে দেখাচ্ছি আচারটা কেমন হয়েছে। এই দেখুন
এই দেখুন, যখন ঠান্ডা হবে আচারটা আরও স্বচ্ছ দেখা যাবে, দেখতে আরও সুন্দর দেখা যাবে, আর একটু শুকনো শুকনো হবে। আর এভাবেই আজকে কক্সবাজারের সেই বিখ্যাত বার্মিজ আচার বানিয়ে ফেলছি। যারা কক্সবাজারে গিয়ে বার্মিজ আচারটা খেয়ে আসছেন তারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে বুঝে গেছেন যে এটা অরিজিনাল বার্মিজ আচার। আর যারা খাননি তাদেরকে বলছি, এটা অরিজিনাল বার্মিজ আচার বানানোর পারফেক্ট রেসিপি। আপনারা নিশ্চিন্ত মনে এই ভিডিওটা দেখে এভাবে বার্মিজ আচার বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আচার সংরক্ষণ করার পদ্ধতি বলে দিচ্ছি। ভালো করে ঠান্ডা করে তারপর বয়ম ভরে নর্মাল ফ্রিজে রেখে প্রায় 6 মাসের মতো এই আচারটা খেতে পারবেন। পছন্দ হবে না, নষ্ট হবে না। আর যদি আরও বেশি খেতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে খেতে হবে। আশা করছি আজকের ভিডিওটা সকলের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন, আর কষ্ট করে লাইক কমেন্ট করে আপনার মতামত বলে যাবেন। সবাই ভালো থাকবেন। আশা করি ব্যাকের কাছে রেসিপি ভালো লাগবে। চলেন বানাই দিয়াই। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখেন কান, তাইলে আজ দেখতে যে রেসিপি ছাড়ুন ব্যাকের আগে আন্নের কাছে চলে যাব। আজকে কাঁচা আমের মোরব্বা বানানোর জন্য কচকচে কাঁচা 1 কেজি আম নিয়ে নিচ্ছি। আমগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিছি, তারপর মুখের অংশ ফেলে ভেজিটেবল পিলার দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে নিছি। তারপর আমের আঠির অংশ নিই। এই দেখুন, শুধু আমটা নিছি, মানে মাংস যেটা সেটা নিয়ে এভাবে লম্বা লম্বি করে কেটে নিছি। এই আমগুলো দেখতে মনে হয় পাকা, এগুলো পাকা কালার চলে আসছে, তবে কচকচে কাঁচাই আছে। এবার দেখুন, হাঁড়িতে বেশি করে পানি নিয়ে নিছি। পানিটা যখন টক বগিয়ে বলক চলে আসছে, পুরো 1 কেজি কেটে রাখা আমি এই পানির মধ্যে দিয়ে দিছি। দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ঘড়ি ধরে পাক্কা 1 মিনিট এগুলোকে সেদ্ধ করে নেব। আর এই 1 মিনিটের মধ্যে ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা ছাড়াই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পুরো 1 মিনিট সেদ্ধ করে নিতে হবে। এর বেশি সেদ্ধ করা যাবে না। তো দেখুন, আমি ঢাকনা ছাড়া উল্টে পাল্টে নাড়াচাড়া করে পুরো 1 মিনিট সেদ্ধ করে নিছি। তো আমি ভেজিটেবল পিলার দিয়ে আমের খোসা ছাড়িয়েছি, তাই আমের খোসা একটু কালো কালো দেখা যায়, তাই সুন্দর একটা কালারের জন্য আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি। এটা অপশনাল, আপনি না দিলেও চলবে। আমের খোসা ভালো করে বটি দিয়ে বা ছুরি দিয়ে ছাড়িয়ে নেবেন। আমি সুন্দর একটা কালারের জন্য সামান্য 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে এবার এই গরম পানি থেকে আমগুলো ছেঁকে নিচ্ছি। আম সেদ্ধ হওয়ার পরে হলুদের গুঁড়া দিছি, এতে কোনো সমস্যা নেই। তো দেখুন, খুব ভালো করে আমের পানিটা ঝরিয়ে নিচ্ছি। নিয়ে গরম গরম অবস্থায় এই বাটির মধ্যে সবগুলো আমের টুকরো নিয়ে নিচ্ছি। এবার এই গরম গরম আমের উপরে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি আঠির অংশ বাদ দিয়ে আম নিয়ে নিছি, মানে 1 কেজি আম থেকে আঠির অংশ খোসা বাদ দেওয়ার পরে যা ছিল পুরো আমটাই আছে। তো এই আমের মধ্যে আমি মেজারমেন্টের 250 গ্রামের কাপে পুরো 1 কাপ চিনি দিচ্ছি। এর চেয়ে বেশি চিনি লাগবে না, এতটুকু চিনি যথেষ্ট। তো দেখুন, চিনিটা দেওয়ার পরে আমগুলোকে উল্টে পাল্টে মানে মিশিয়ে দিতে হবে চিনির সাথে। মিশিয়ে দিলে আপনি দেখবেন সঙ্গে সঙ্গেই এই আমের সাথে চিনিটা গলে যাবে, মানে আমের তাপে আমের গরমে চিনি গলে একদম পানি ছেড়ে একদম পানি হয়ে যাবে, ঝোল। এই যে ঠিক এই রকম। এটা কিন্তু আম মিশানোর 2-3 মিনিটের ভিতরে এরকম হয়ে গেছে দেখুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না আমটা পুরোপুরি ঠান্ডা হয়, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো দেখুন, আমটা এখন একদম পুরোপুরি ঠান্ডা। এই অবস্থায় চাইলে আপনি 3-4 ঘন্টা রেখে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো আমি রেখে দিইনি, আমার মোরব্বাটা কিন্তু ভালো হয়েছে, আমের ভেতর পর্যন্ত এই চিনিটা ঢুকেছে। আবার আপনি চাইলে আপনি 3-4 ঘন্টা 5-6 ঘন্টা এভাবে চিনির পানির মধ্যে ডুবিয়ে রাখতে পারেন, তাও সমস্যা নেই। যাই হোক, আমি এভাবে বানাইছি, এভাবে বানাবেন। তো পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে এবার এই চিনির পানি থেকে আমগুলোকে আমি তুলে নিচ্ছি। নিয়ে একটা মানে জালি টাইপের কিছুর মধ্যে রাখতে হবে, একটা জালির মধ্যে বা চালনির মধ্যে, যাতে করে খুব ভালো করে চিনির পানিটা ঝরে যায়। এই যে আমি ভালো করে পানি ঝরানোর পরও আবার এই চালনিতে রাখছি যাতে খুব ভালো করে পানিটা ঝরে।
তো ঝরানো চিনির শিরাটা আবার আচার বানানোর কাজে ব্যবহার করব বা জুস শরবত বানাতে ব্যবহার করা যাবে, সেটা ফেলে দেওয়া লাগবে না। আর সেটা আমি রেখে দিছি। এবার কি করেছি, এই প্লেটের মধ্যে আমি ভালো করে তেল মেখে নিছি। সয়াবিন তেল, সরিষার তেল একটা মেখে নিলেই হবে। তারপর আমের টুকরোগুলো এই প্লেটের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। সবগুলো আমের টুকরো জায়গা হয়ে গেছে প্লেটে। দেখুন একটু ভাঁজ করে দিলে একটা প্লেটে জায়গা হয়ে যায়। এবার এগুলোকে কড়া রোদে দিলে একদিনের মধ্যেই শুকিয়ে যাবে। আর আপনি চাইলে ফ্যানের নিচে বা চুলার নিচে রাখতে পারেন। তো আমি রোদে দিইনি, আমি ফ্যানের নিচে আর চুলার নিচে রেখেছি দিনে। রাত্রে নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রেখেছি এই প্লেটটা। এভাবে 2 দিন ফ্যানের নিচে আর চুলার নিচে দিয়ে এগুলোকে শুকিয়েছি। শুকানোর পরে দেখুন এগুলো এরকম হয়ে গেছে। একদম শুকনো শুকনো মোরব্বা। এর চেয়ে বেশি শুকাবেন না, এর চেয়ে বেশি টাইট হলে আবার মজা লাগবে না। আর যদি কড়া রোদে শুকান, একদিনের রোদেই শুকিয়ে যাবে। তারপর যেটা করতে হবে, এটা যদি আপনি সংরক্ষণ করে খেতে চান, সেক্ষেত্রে কিছু মিশাবেন না। এমনি মোরব্বাটা একটা কাচের শুকনো বয়মে ভরে তারপরে বয়মের মুখটা আটকে নর্মাল ফ্রিজে রেখে দিলে আপনি 6 মাসের মতো খেতে পারবেন। আর যদি সঙ্গে সঙ্গে খান, তাহলে এভাবে পাউডার সুগার মিশিয়ে তারপরে পরিবেশন করবেন, অনেক ভালো লাগবে খেতে। আবার আপনি পাউডার সুগার না মিশিয়েও খেতে ভালো লাগবে, মানে আপনার ইচ্ছা যেভাবে খান। তো দেখুন আমি পাউডার সুগার মিশিয়ে নিছি, কারণ এটা আমি সাথে সাথে খেয়ে ফেলবো, রাখবো না। যদি এটা রাখতাম তাহলে কিন্তু আমি পাউডার সুগার মেশাতাম না। আচ্ছা, পাউডার সুগারটা আমি চিনি পাটায় পিষে একেবারে পাউডার বানিয়ে নিছি, সেটাই। আবার আইসিং সুগার নামে এটা কিনতেও কিন্তু পাওয়া যায়, আপনি চাইলে কিনেও নিতে পারেন। আচ্ছা দেখুন, তো আমি এক্ষুনি খাবো, তাই এটা এই পাউডার সুগার মিশিয়ে পরিবেশন করলাম। এই যে দেখুন একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। খুব মজার মোরব্বা হয়েছে, যেটা কল্পনার বাইরে যে মোরব্বা বানানো এত সহজ আর এত ভালো লাগে। আর এই দেখুন পাউডার সুগার মেশানোর পরে যদি এভাবে আপনারা বয়ম ভরে নর্মাল ফ্রিজে রেখে খান, সেক্ষেত্রে আমার মনে হয় না যে ভালো হবে। আমি আসলে এভাবে কখনো সংরক্ষণ করিনি, এভাবে ভিজে যায়। তো ভিজে গেলে এটা বেশি দিন যায় না, তাই এ ব্যাপারে বলতে পারবো না। আমি শুধু একটাই কথা বলতে চাই, যদি আপনারা সংরক্ষণ করে খেতে চান, তাহলে কোনো প্রকার আইসিং সুগার বা পাউডার সুগার না মিশিয়ে যেভাবে শুকিয়েছেন, শুকানোর পর বয়ম ভরে 6 মাস নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, আর ডিপ ফ্রিজে রেখে পাক্কা 1 বছর খেতে পারবেন। আর যখনই আপনি খাবেন তখন নামিয়ে আপনি পাউডার সুগার দিয়ে খাবেন, তাহলে একটু বেশি ভালো লাগবে। আবার এমনি খেতেও খুব ভালো লাগবে, মোরব্বার মতোই লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটা সকলের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন। আজকে কাশ্মীরি আচার বানানোর জন্য আমি মেপে হাফ কেজি আম নিয়ে নিচ্ছি। এবার আমগুলোর খোসা ছাড়িয়ে একটা আমকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। কাশ্মীরি আচার বানানোর জন্য আঠি বাঁধানো আম নিতে হবে। তারপরে দেখুন প্রত্যেকটা টুকরোর মধ্যে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিছি। মোরব্বা বানানোর আম যেরকম কেচে নেয় সেরকম নয়, এখানে দেখুন অল্প করে ছিদ্র করে নিছি। এবার বোলের মধ্যে বেশি করে পানি নিয়ে এই পানির মধ্যে 1 চা চামচ চুন ভালো করে গুলিয়ে নিছি। এবার এই চুনের পানিতে এই আমের টুকরোগুলো ঘড়ি ধরে পাক্কা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। অবশ্যই এই স্টেপটা করবেন, না হলে কিন্তু কাশ্মীরি আচার করলে আচার গলে যাবে। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর এবারে আমের টুকরোগুলোকে পরিষ্কার পানিতে বেশ কয়েকবার ধুয়ে নেব, যাতে করে চুনের পানির কোনো গন্ধ বা চুনের সাদা ভাব না থাকে। তো দেখুন আমি প্রায় 7-8 বার পরিষ্কার পানিতে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার আমি আচারটা বানিয়ে দেখাবো। আচার বানাবো এই হাঁড়িতে, তাই হাফ কেজি আমের জন্য পুরো হাফ কেজি চিনি নিয়ে নিলাম। হাফ কেজি চিনি মেপে নিছি 2 কাপ হয়েছে, আর 2 কাপ চিনির জন্য নিয়ে নিছি 1 কাপ পানি। তারপর চুলাটা জ্বালিয়ে দিছি, কিছুক্ষণের মধ্যে চিনি পানি গলে গেছে দেখুন। আর এই চিনি পানির মধ্যে যে কালারটা দেখতে পাচ্ছেন, আমি 1 ফোঁটার মতো হলুদ দিয়ে দিছি। সেটা
ভিডিওতে উঠেনি, স্কিপ হয়ে গেছে, ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। সামান্য 1 ফোঁটা হলুদ দেওয়ার কারণে এত সুন্দর কালারটা আসছে এই শিরার মধ্যে। দিয়ে দিছি এখানে 1 চা চামচ আদা কুচি। অবশ্যই আদাটা এভাবে চিকন চিকন করে কুচি করে দেবেন। আদা কুচিটা দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে খুব ভালো করে শিরাটা গরম হয়ে গেছে, এখনও বলক আসেনি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমগুলো দেওয়ার পর দিয়ে দিছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিছি মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ সিরকা বা হোয়াইট ভিনেগার। যদি আপনার আচারটা বানানোর পরে 2-4 দিন বা 1 সপ্তাহের মধ্যে খেয়ে ফেলেন, এই সিরকাটা না দিলেও চলবে। আর যদি আচারটা সংরক্ষণ করে খেতে চান তাহলে এই সিরকাটা দিতেই হবে। সিরকাটা দিলে আচার ভালো থাকে। আচ্ছা দেখুন, তারপর নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নিছি। চুলার আঁচ কিন্তু জ্বালানো আছে একেবারে হাইতে। এই দেখুন, খুব ভালো করে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে যে ঢেকে রেখেছি, এ পর্যায়েও চুলার আঁচটা কিন্তু একেবারে হাইতে আছে, মানে চুলার আঁচটা একেবারে বাড়িয়ে এই আচারটা বানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখুন 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। এই 2 মিনিটের মধ্যে আমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আর ঢাকনা দিব না, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই আমটাকে রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এই দেখুন, এখানে 1 চা চামচের মতো হবে, একটু বেশি দিলেও সমস্যা নেই। শুকনো মরিচ কেচি দিয়ে খুব চিকন চিকন করে কেটে নিছি, তারপরে বিচিগুলো ফেলে দিয়ে শুধু খোসাটা দিছি। কাশ্মীরি আচারে শুকনো মরিচ এভাবেই ব্যবহার করে, তো এভাবেই দিলাম। আপনি যদি আরেকটু বাড়িয়েও দেন সমস্যা নেই। মরিচটা দেওয়ার পরে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে মাঝে মধ্যে আলতো করে উল্টে পাল্টে দিয়ে আচারটাকে কমপ্লিট করে নিলাম। যে শিরাটা হয়েছে চিনির, সেটা টেনে শিরার যখন 3 ভাগের 1 ভাগ থাকবে আচারের গায়ে, খেয়াল করুন ঠিক এই রকম, তখনই চুলাটা নিভিয়ে দিতে হবে। তো আমি চুলাটা নিভিয়ে দিছি। এই দেখুন, আচারটা যখন ঠান্ডা হবে শিরা আরও টেনে যাবে। গরম গরম অবস্থাতেই আচারগুলো পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, 1 টুকরো আচারও ভাঙেনি বা গলেনি। কাশ্মীরি আচার বানানোর পারফেক্ট রেসিপি কিন্তু এটা। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন। এই আচারটা ভালো করে ঠান্ডা করে বয়ম ভরে নর্মাল ফ্রিজে রেখে 6 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি রেসিপিটা সকলের কাজে আসবে, ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর যেভাবে আচারটা বানিয়েছি এভাবে বানালে ডাল দিয়ে যখন ভাত খাবেন এই আচারটা খেতে পারবেন। মাংস দিয়ে যখন ভাত খাবেন ভাতের সাথে এই আচারটা খেতে পারবেন। আবার খিচুড়ির সাথেও এই আচারটা খেতে পারবেন। এছাড়া এমনিতেও আচারটা খেতে পারবেন। মোট কথা সব কিছুর সাথে এই আচারটা খাওয়া যাবে। সেভাবে বানিয়েছি। আশা করছি আমার আজকের এই আচার রেসিপি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন। আজকে আমি কাঁচা আমের খোসা সহ আচার বানানোর জন্য মোট 4 কেজি আম নেব। তার মধ্যে এখানে প্রায় 2.5 কেজির মতো আম আছে, আরও নেব। এই আমগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর আমের মুখের অংশ ফেলে এক একটা আমকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এই 2 দিন ধরে কিন্তু প্রচুর ঝড় তুফান হচ্ছে। যাদের আম গাছ আছে তারা চাইলে এভাবে আচার দিয়ে রাখতে পারেন। আম ফেলা লাগবে না, আম নষ্ট হবে না। আবার বাজারে কিন্তু সস্তা হবে এখন আম, চাইলে বেশি করে কিনে এভাবে আচার করে রাখতে পারেন। আচ্ছা দেখুন, মোট এখানে 4 কেজি আম মুখের অংশ কেটে ফেলে দিয়ে তারপরে এক একটা আমকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আর আমগুলো কাটার আগে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার আমি বড় একটা হাঁড়িতে
ডুবো ডুবো পানির মধ্যে এই আমগুলোকে ভিজিয়ে রাখবো ঘড়ি ধরে পাক্কা 30 মিনিট। এই দেখুন বেশি করে পানি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি আমি 2-3 টেবিল চামচের মতো লবণ। লবণ বেশি দিলে সমস্যা নেই, আম যতটুকু লবণ টানার ততটুকুই টানবে। অনেক বেশি আম, তাই লবণটা 2 থেকে 3 টেবিল চামচের মতোই দেবেন। তারপর হাত দিয়ে ভালো করে লবণ পানির সাথে আম মিশিয়ে দিতে হবে উল্টে পাল্টে। এই দেখুন এভাবে। তারপর ঘড়ি ধরে পাক্কা 30 মিনিট রেস্ট রেখে দেব। আপনি চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, সমস্যা নেই। 30 মিনিট রাখলেও রাখতে পারবেন, সমস্যা নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। তো 30 মিনিট শেষ। 30 মিনিট পরে দেখুন ঢাকনাটা সরিয়ে নিছি। এই আম থেকে যে কষ ছিল, আম কাটার পরে কাটা অংশ থেকে কিন্তু আমের কষ বের হয়, সেটা চলে গেছে। এছাড়াও আমগুলো লবণ চুষে নিয়েছে, তার জন্য এই আমের আচার অনেক ভালো হবে। এবার যেটা করব খেয়াল করুন, আলাদা করে আর আম ধুয়ে নেব না, এখান থেকেই আমগুলো উঠিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার চলুন আচার বানিয়ে দেখাচ্ছি। আমি খুব অল্প তেলে আচার বানাবো, কারণ এটা ভাতের সাথে খাবো। এখানে অতিরিক্ত তেল ব্যবহার করলে খেতে গেলে তত একটা ভালো লাগবে না। তো আমি এই 4 কেজি আমের আচার করার জন্য এখানে 250 গ্রাম সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে মশলা দিবেন। আমি গরম হওয়ার আগেই তেজপাতাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা যাক, সব মশলাই দিয়ে দিচ্ছি এখানে মাঝখান থেকে ছিঁড়ে 4টি তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি 4 টুকরো, তারপর তেজপাতা দারচিনি এই যে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ রসুন বাটা, 1/2 কাপ আদা বাটা। এখানে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আমি ভেঙে নিছি, শক্ত অবস্থায় আছে আদা রসুন। তো আচ্ছা যাক, এটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু গলে যায়। এই দেখুন আমার আদা রসুন আগে থেকে নামিয়ে রাখতে মনে ছিল না, তো এখানে চাকাটাই দিয়ে দিলাম। তারপর আদা রসুন 3-4 মিনিটের মতো চুলার মিডিয়াম আছে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে পুরো 4 কেজি আম একসাথে দিয়ে দিছি প্রায় 3 চামচের মতো লবণ। লবণটা পরে টেস্ট করে লাগলে দেওয়া যাবে, না লাগলে নেই, যেহেতু লবণ পানিতে ভিজিয়ে রেখেছি আর লাগবে না মনে হয়। আচ্ছা দেখুন, তারপরে এখানে আমি 2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিছি আচারে যাতে সুন্দর একটা কালার আসে, আর 4 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি। সহজ হিসাব, প্রতি কেজির জন্য আপনি 1 চা চামচ করে মরিচের গুঁড়া দিতে পারেন, এতে করে বেশি ঝাল হবে না, ঠিকঠাক হবে। আর প্রতি কেজির জন্য 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিবেন, তাহলেই সুন্দর কালার আসবে। আচ্ছা, সব কিছু দিয়ে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিছি। তা আমের থেকে এক্সট্রা কিছু পানি বের হয়েছে, সেটা গিয়ে আমটা তেলের মধ্যে এসে খুব তেল মশলা কষা কষা হয়েছে। হওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 পোয়া চিনি, পুরো 1 পোয়া। মেজারমেন্ট কাপে 1 কাপ 250 গ্রামের কাপে মোট কথা 250 গ্রাম চিনি দিছি। তেল যতটা এখানে চিনি ততটা দিছি, এর চেয়ে বেশি দেবো না, কারণ এটা ডালের সাথে, মাংসের সাথে, খিচুড়ির সাথে খাবো। এখানে বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না। চিনিটা দেওয়ার পরও 2-3 মিনিট কষিয়ে নিছি। চিনিটা কিন্তু গলে পানি ছাড়ছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চায়ের চামচ জিরা। তাওয়ায় জিরা ভেজে তারপর পাটায় পিষে গুঁড়ো করে নিছি, সেই ভাজা জিরাটা দিছি। আর এখানে আমি দিয়ে দিছি 2 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নও তাওয়ায় ভেজে, মানে তেলের মধ্যে ভাজা যাবে না, এমনি ভেজে তারপর পাটায় পিষে গুঁড়ো করে নিছি আধো ভাঙা সেটা। তো পাঁচফোড়ন আর জিরাটা দেওয়ার পরে আমি আবারও এগুলোকে অনবরত নাড়াচাড়া করে শুধু কষাচ্ছি। এই পর্যায়ে দেখলাম লবণটা ঠিক আছে কিনা, দেখলাম যে মিষ্টি যে দিছি তার ব্যালেন্সটাও ঠিক আছে, লবণটা একেবারে ঠিকঠাক, আর কিছুই লাগবে না। এবার যেটা করতে হবে, চুলার আঁচ মিডিয়ামে রেখে, এ পর্যায়ে কিন্তু চিনির পানিটা অনেক টেনে গেছে,
মানে পাতিলের তলায় লেগে যাবে আম এইরকম, মানে দেখতে মনে হয় অনেক ঝোল আছে, আসলে কিন্তু মাখা মাখা। পাতিলের তলায় লেগে যাবে এইরকম থাকে, আর আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে বা মিডিয়ামে রাখতে পারেন, অনবরত নেড়ে নেড়ে, আর নাড়বেন কীভাবে, নিচ থেকে খুন্তিটা দিয়ে আলতো করে করে নেড়ে নেড়ে আচারটাকে প্রায় 7-8 মিনিটের মতো আরও করেছি। এরই মধ্যে দেখুন, যখন এই ঝোলটা দেখা যায়, ঝোলটা আপনি উঠালেই দেখবেন যে এটা আম সত্তরার জন্য আম যেরকম গলায় সেরকম আর কি গলানো আম। তো এ পর্যায়ে আচারটা আর রান্না করতে হবে না, আচার হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। দেখুন আচারটা দেখতে কেমন হয়েছে। আচারটা দেখতে যেমন খেতেও এমন। অনেকে ডাল রান্না করলে ডালের সাথে আচার দিতে পছন্দ করে, সেটা দিতে পারবেন। আবার ডাল দিয়ে ভাত খাওয়ার সময় এই আচারটা খেতে পারবেন, মাংস দিয়ে ভাত খাওয়ার সময় এই আচারটা খেতে পারবেন, খিচুড়ি দিয়ে ভাত খাওয়ার সময় এই আচারটা খেতে পারবেন। কেউ কেউ ছোটো মাছ রান্না করলে আচার দিতে পছন্দ করে, এই আচারটা দিতে পারবেন। এই আচারটা এমনিতেও খেতে পারবেন। মোট কথা আপনি যত রকম কাজে ব্যবহার করতে পারেন এই আচারটা করতে পারবেন। আর এই আচারের সাথে আমি কোনো প্রকার ভিনেগার দিইনি এবং অল্প তেল ব্যবহার করেছি। তাই এই আচারটা যদি আপনি সংরক্ষণ করে খেতে চান, পুরো 1 বছর ধরে খেতে পারবেন। তবে কিভাবে শুনুন। এই আচারটা ভালো করে ঠান্ডা করে তারপরে বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে পুরো 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। যখন প্রয়োজন হবে একটু নামিয়ে নেবেন, আবার ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। নিয়ে দেখাচ্ছি আমের টক আচার বা আম তেল বানানোর জন্য আমি এখানে কচকচে কাঁচা 8টি আম নিয়ে নিছি। এবার এই আমগুলোর মুখের অংশ ফেলে আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিছি। একটি আম থেকে আমি 8টি টুকরো করেছি। আর আম তেল বানানোর জন্য আমের আঠি বাঁধা এরকম আম নেবেন, তাহলে ভালো হয়। তো আমি আমগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে এভাবে কেটে নিছি আর আঠিটা ফেলে দিছি। আমার কিছু আম একটু লাল দেখা যাচ্ছে, মনে হয় পেকে গেছে, কিন্তু আমগুলো কচকচে কাঁচাই আছে। গরমে আসলে আমের মধ্যে এরকম পাকার মতো একটু কালার চলে আসছে। এবার এই আমগুলোকে আমি বড়ই বলে নিয়ে নিচ্ছি। একটা বড় বাটি অথবা বলে নেবেন। তারপর ডুবো ডুবো পানি দিয়ে দিচ্ছি। এবার 1 চা চামচ লবণ দিচ্ছি। তারপরে লবণ ও পানির মধ্যে আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা টুকরা লবণ পানির মধ্যে ভিজে এবং ডুবে থাকে। তো দেখুন লবণ পানির মধ্যে খুব ভালো করে আমগুলো মিশিয়ে ডুবিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পাক্কা 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর এই আমগুলোকে আমি এবার এই লবণ পানির থেকে তুলে নেব। আর এগুলোকে ধুবো না, কারণ আমগুলো কাটার আগেই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। তো লবণ পানি থেকে আমগুলো তুলে একটা জালিতে রাখতে হবে, যাতে করে খুব ভালো করে পানি ঝরে যায়। এই তো আমি এই জালিতে সবগুলো আমের টুকরা তুলে নিছি এবং খুব ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি। যেভাবে কিছুক্ষণ রেখে দিলেই ভালোভাবে পানি ঝরে যাবে। একটু মেলে দিতে হবে জালির মধ্যে, তাহলে খুব সহজে পানিটা ঝরে যায়। তো দেখুন এভাবে মেলে আমি ঘন্টাখানেকের মতো ফ্যানের নিচে রেখেছি। এরই মধ্যে খুব ভালোভাবে পানি ঝরে গেছে এবং আমের আটি থেকে কাগজের মতো একটা অংশ থাকে, সেটাও উঠে যাচ্ছে। দেখুন ঠিক এই রকম করে আমগুলোকে শুকিয়ে নিতে হবে। আর যদি ফ্যানের নিচে না দেন তাও সমস্যা নেই, একটা সুতির কাপড় অথবা টিস্যু দিয়ে খুব ভালো করে আমের পানিটা শুকিয়ে নিতে হবে। এবার এই আমগুলো এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি। 2 চা চামচ 5 ফোড়নের গুঁড়া নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, নিয়ে নিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া,
নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ, নিয়ে নিচ্ছি উঁচু উঁচু করে 2 টেবিল চামচ, প্রায় 2.5 টেবিল চামচের মতো হবে রসুন বাটা, নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সরিষার গুঁড়া। সরিষাটাকে পাটায় পিষে গুঁড়ো করেও নিতে পারেন, তো আমি হলুদ যে সরিষাটা কাঁচা অবস্থায় এটা গুঁড়ো করে নিছি। এবার দিয়ে দিছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। ভিনেগারটা দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, এখানে কোনো পানি দেওয়া যাবে না, ভিনেগার দিয়েই এই মশলাটা মেখে নিতে হবে। তো মশলাটা খুব ভালো করে মেখে নেওয়া শেষ। এবার আচার বানিয়ে দেখাবো। আচার বানাবো এই হাঁড়িটা চুলায় বসিয়ে দিছি আর চুলার আঁচটা লো করে জ্বালিয়ে দিছি। এবার এই হাঁড়িতে আমি নিয়ে নিছি 350 গ্রামের মতো সরিষার তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিচ্ছি এবং তারপর চুলার আঁচটা আবারও লো করে দিছি। ভালো করে মানে একেবারে বলক আসার মতো না, মানে তেলটা বেশ গরম হবে এইরকম। এই দেখুন মশলা দিলে মশলা কিভাবে বলকাচ্ছে, এইরকম গরম হতে হবে তেল। তো তেলের মধ্যে আগে থেকে রেডি করে রাখা পুরো মশলাটা দিয়ে দিছি। দিয়ে এই চুলার লো আঁচে রেখেই এভাবে মশলাটাকে 2-3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ বাড়ানো যাবে না, সেক্ষেত্রে মশলাটা কিন্তু পুড়ে যাবে, তাই চুলার আঁচ লোতে রাখতে হবে। তো 2-3 মিনিট মশলাটা কষানোর পরে আগে থেকে রেডি করে রাখা আমের টুকরোগুলো একসাথে দিয়ে দিলাম এই মশলার মধ্যে। সাথে দিয়ে দিছি 2টো শুকনো মরিচ, 2টো এলাচ, 2টো লং। এলাচ ও লংটা দিলে খুব সুন্দর গ্রান হবে, তবে অতিরিক্ত দেওয়ার দরকার নেই। হালকা একটু মশলার গ্রানের জন্য 2টো লং 2টো এলাচ দিছি। আর দিয়ে দিছি 2 টেবিল চামচ চিনি। 2 টেবিল চামচ চিনিতে আম মিষ্টি হবে না, কিন্তু আমের আচারের টেস্টটা অনেক ভালো হবে। দেওয়ার পরে সব কিছু একসাথে কষিয়ে নিছি। এ পর্যায়ে আমার মনে হচ্ছে তেল কম, তো আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। মোট 350 গ্রাম আর সামান্য একটুর মতো তেল দিছি। দেওয়ার পরে এবার আবারও অনবরত নাড়াচাড়া করে তেলের মধ্যে শুধু কষাবো। কষাতে কষাতে লবণটাও একটু টেস্ট করে দেখতে হবে, কারণ লবণটা আগে থেকে পারফেক্ট হলে ভালো আমের ভিতরে ঢুকে। তো আমার মনে হচ্ছে লবণটা একটু লাগবে, আরও সামান্য একটু লবণ দিয়ে দিছি। তারপর আবারও এই দেখুন এই চুলার লো মিডিয়ামের মাঝামাঝি আঁচ, মানে লো থেকে সামান্য একটু বেশি, এই আছে একটু সময় নিয়ে আমগুলোকে কষাতে হবে। তো বেশ কিছুক্ষণ কষানোর পরে আমের কালারটা অনেকটাই পাল্টে আসছে। ঠিক এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। চুলার লো আছে, 2 মিনিট ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে দিলে আম অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো 2 মিনিট পর দেখুন ঢাকনাটা সরিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে কষাচ্ছি। আর কষানোর সময় পাতিলের তলা ঘেঁষে কষাতে হবে, যাতে করে পাতিলের তলাতে লেগে না যায়। তো দেখুন এভাবে চুলার আঁচ কতটা লো, আপনারা তেলের দিকে তাকান তাহলে বুঝবেন। তেলটা এই যে ধীরে ধীরে বলকাচ্ছে, কিন্তু ঠিক এই রকম আছে, একটু সময় নিয়ে এই আচারটা বানাতে হবে। তো দেখুন এই রকম আছে, অনেকটা সময় নিয়ে কষাতে কষাতে আমি আচারটা বানিয়ে নিচ্ছি। আর আচারটা হবে ঠিক এমন সময় তেলটা ধীরে ধীরে গরম হতে হতে একেবারে ভালো করে গরম হয়ে দেখুন বলক আসে, এরকম খুব ভালোভাবেই বলক আসছে। কিন্তু এই পর্যায়ে আমটা চেক করে দেখতে হবে আমটা সেদ্ধ হয়েছে কি না। তো আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন টুথপিক আমের ভেতর ঢুকিয়ে দিচ্ছি, আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যে আমের খোসাটাও অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমটা হয়ে গেছে, যখনই দেখবেন আম এভাবে সেদ্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে চুলার আঁচ নিভিয়ে দিতে হবে। আর দেখুন তেল কিন্তু আমের আচার হওয়ার শেষ পর্যায়ে তেল এভাবে বলকাবে, কিন্তু এই যে তখন দরকার হয় আপনি চুলার আঁচ মিডিয়াম করে দিবেন।
দিয়ে এভাবে 2 মিনিটের মতো এই তেলের মধ্যে আচারটা কষিয়ে নেবেন বা রান্না করে নেবেন। যখন এরকম টকবক টকবক করে 2 মিনিটের মতো বলক চলে আসবে, এই পর্যায়ে চুলার আঁচটা নিভিয়ে দিবেন। তারপর আমটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আম ভালো করে ঠান্ডা হোক, এ ফাঁকে একটু বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আচারটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। এই আমটা ঠান্ডা হতে হতে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আরেকটা কথা, আপনারা আম তেল বানানোর জন্য তেলটা মেপে নিতে হবে সেরকম কিছু নেই, তবে যে পাত্রে এই আম তেল আচারটা রাখবেন সংরক্ষণের জন্য মনে রাখবেন আচারের উপরে সরিষার তেলটা থাকতে হবে। ঠিক এই রকম দেখুন, এভাবে আচারের উপরে তেল থাকতে হবে। তারপর রুমে আপনারা নিশ্চিন্তে 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তবে মাঝে মাঝে কড়া রোদে দিয়ে গরম করতে হবে আচারটা, সেক্ষেত্রে ভালো থাকবে। আর এছাড়া যদি নর্মাল ফ্রিজে রেখে খেতে চান তাহলেও মাঝে মধ্যে নামিয়ে পাতিলে চুলায় গরম করে আবার ঠান্ডা করে এভাবে বয়মে ভরে সংরক্ষণ করে পুরো বছর খেতে পারবেন। আম তেল আচার বানানোর জন্য নিয়ে নিছি 1 কেজি কচকচে কাঁচা আম। এবার আমি এই আমগুলোর মুখের অংশ ফেলে আমগুলোকে কেটে টুকরো টুকরো করে নিছি। আমগুলোকে কেটে আঠিটা ফেলে এক একটা আমকে 8টি করে টুকরো করেছি। আপনি যদি লম্বা লম্বি রাখতে চান তাহলে এক একটা আমকে 4টি টুকরা 6টি টুকরাও করতে পারবেন, সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে আম তেল আচার বানানোর জন্য আঠি বাঁধানো আমই পারফেক্ট, এবং এটাই নিতে হবে। আর আমার কিছু আম দেখতে মনে হচ্ছে পেকে গেছে, পাকার মতো কালার আসছে ঠিকই, কিন্তু আমগুলো একেবারে কচকচে কাঁচা। যাই হোক, কচকচে কাঁচা আম নেবেন, তবে এই আচারটা স্বাদ হয় বেশি। এবার আমি এই আমের টুকরোগুলোকে বলে নিয়ে নিচ্ছি বেশি করে পানি। এটা নর্মাল পানি, কল থেকে নিয়েই এখানে দিয়ে দিলাম। একেবারে আম ডুবো ডুবো করে পানি দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চায়ের চামচ লবণ, পুরো 1 চায়ের চামচ লবণই দিলাম। তারপর লবণ পানির মধ্যে আমগুলোকে হাত দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করবেন, তাহলে আমের প্রত্যেকটা টুকরা লবণ পানির ভিতরে খুব ভালোভাবে ডুবে থাকবে। তারপর লবণ পানির মধ্যে আমের টুকরোগুলো ডুবিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঘড়ি ধরে পাক্কা 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে। এই আমগুলো কাটার আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তাই এখন আর ধুয়ে নেব না। এখন এই লবণ পানি থেকে তুলে নেব আমগুলো, বাস। তো আমি লবণ পানি থেকে তুলে একটা জালিতে নিয়ে নিচ্ছি। এতে করে আমের গায়ে লেগে থাকা এক্সট্রা পানিটা ঝরে যাবে। সবগুলো আমের টুকরো এই জালিতে নিয়ে নিলাম। এবার একটু ছড়িয়ে এই জালিতে রেখে দিচ্ছি, যাতে করে আমের গায়ে লেগে থাকা এক্সট্রা পানিটা খুব ভালো করে ঝরে যায়। পানিটা ঝরতে থাকুক, এদিকে আমি আচার বানানোর জন্য মশলা রেডি করে নিচ্ছি। এই দেখুন, এভাবে জালিতে করে এক সাইডে রেখে দিছি। এবার মশলা রেডি করছি। নিয়ে নিছি প্রথমে 2 চায়ের চামচ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়ন তাওয়ায় ভেজে তারপর পাটায় পিষে গুঁড়ো করে নিচ্ছি আধো ভাঙার মতো, সেটা নিয়ে নিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ লবণ, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ হলুদ সরিষার গুঁড়ো। সরিষা কাঁচা অবস্থাতেই পাটায় পিষে গুঁড়ো করে নিছি, পানি ব্যবহার করিনি। আপনি চাইলে পানি দিয়ে মশলার মতো বেটেও নিতে পারবেন। এবার এখানে নিয়ে নিছি 2 টেবিল চামচ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। এখানে অবশ্যই সিরকাটা নেবেন, তাহলে আচার সারা বছর ধরে ভালো থাকবে। এখানে সিরকাই দিতে হবে, পানি দেওয়া যাবে না। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার সাথে সাথেই আচারের মশলা রেডি। আগে থেকে যে আমের টুকরোগুলো পানি ঝরার জন্য রেখে দিছি, খুব ভালো করে পানি ঝরে গেছে।
এইবার এই প্লেটে নিয়ে নিচ্ছি আমের টুকরোগুলো। তারপর রেডি করে রাখা পুরো মশলাটা এই আমের টুকরোর উপরে ঢেলে নিলাম। এবার যেটা করতে হবে, হাত দিয়ে খুব ভালো করে আমের গায়ে এই মশলাটা মেখে লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাবেন যাতে করে প্রত্যেকটা টুকরোতে মশলা ভালো করে মিশে। এভাবে আমতেল আচার বানালে, আমতেল আচার বানানো কিন্তু খুব সহজ, আর এই আমতেল আচারটার টেস্ট কিন্তু অনেক বেশি। আবার এটা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখলেও কিন্তু ভালো থাকে, একেবারে রুমের নরমালেই সারা বছর ধরে ভালো থাকবে। আচ্ছা দেখুন, প্রত্যেকটা টুকরোতে মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে এবার এই প্লেটের মধ্যেই এভাবে ছড়িয়ে এই আমের টুকরোগুলোকে রোদে দিয়ে শুকোতে হবে। যদি রোদের ব্যবস্থা কারো না থাকে সেই ক্ষেত্রে ফ্যানের নিচে অথবা চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারবেন। তো আমার রোদের ব্যবস্থা আছে, তাও কিন্তু আমি রোদে দিইনি, আমি ফ্যানের নিচে আর চুলার নিচে দিয়ে এই আমগুলোকে শুকিয়ে নিচ্ছি। এই দেখুন, এভাবে আমগুলো শুকাতে হবে এমনভাবে যাতে করে মশলা ভালো করে শুকিয়ে আমের গায়ের সাথে লেগে যায়। বাস এই রকম শুকালেই হবে। এটা দেখে বুঝে নেবেন কী রকম শুকাতে হবে। আর যদি আপনি রোদে শুকান, একদিনের রোদে খুব ভালো করে শুকিয়ে নিলেই হবে উল্টে পাল্টে। এবার শুকিয়ে নেওয়া এই আমের টুকরোগুলো আমি একটা বয়মে ঢুকিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি সরিষার তেল, নিয়ে নিচ্ছি একটি রসুনের কোষ ও শুকনো মরিচ 4টি। এবার রসুনের কোষ আর শুকনো মরিচ এই তেলের মধ্যে ভেজে সুন্দর গ্রান হওয়া পর্যন্ত এই তেলটাকে চুলায় দিয়ে জাল করে নিচ্ছি। যখনই শুকনো মরিচ ও রসুনের সুন্দর একটা গ্রান বের হবে, তেলে ভাজা গ্রানের মতো, তখনই চুলাটা নিভিয়ে দিতে হবে। তো চুলাটা নিভিয়ে দিয়ে এই তেল আমি খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। তারপর যে বয়মে আমের টুকরোগুলো নিচ্ছি সে বয়মে তেলটা ঢেলে নিচ্ছি। তো এখানে আরও তেল লাগবে, আমি পরে আবারও তেল গরম করে ঠান্ডা করে এই বয়মে ঢেলে নেব। বাস এভাবে একটানা 7 দিনের মতো রোদে দেব এই বয়মটা। প্রত্যেক দিন রোদে দিতে হবে একটানা 7 দিনের মতো। আর তেল কিন্তু আরও দিয়ে দিতে হবে, তেলটা বয়ম ভরে দিতে হবে। একটানা 7 দিন রোদে দেওয়ার পরে আমগুলো কিন্তু বয়মে আরও ভরতে থাকবে, মানে আমগুলো আগের মতো বড় বড় টুকরো হতে থাকবে, আমগুলো তেল টেনে নরম হবে। তারপর এভাবেই আপনারা রুমের নরমালে রেখে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। মাঝে মাঝে রোদে দিতে হবে। আর যদি আপনারা নরমাল ফ্রিজে রেখে খান সেক্ষেত্রেও খেতে পারবেন, মাঝে মাঝে রোদে দিতে হবে। আর যদি রোদে না দিতে চান তাহলে মাঝে মাঝে নামিয়ে গরম করে আবার ঠান্ডা করে বয়মে ঢুকিয়ে রাখতে হবে। কাঁচা আমের ভর্তা খেতে হলে কচকচে কাঁচা আম নেবেন, তাহলে বেশি ভালো লাগবে। তো দেখুন, ছোট সাইজের কচকচে 10টি কাঁচা আম নিয়ে নিছি। এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নিছি। একটা আম একটু লালচে হয়ে গেছে, তবেই কচকচে আছে। এবার এই আমগুলোকে ডুবো ডুবো পানিতে ভিজিয়ে রাখছি। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। অবশ্যই এই স্টেপটা করবেন, তাহলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে। আচ্ছা যাক, লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে। পাক্কা 10 মিনিট শেষ। এবার প্রত্যেকটা আম হাত দিয়ে ভালো করে কষলে কষলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এই তো ধুয়ে নিচ্ছি। এভাবে 10 মিনিট লবণ পানিতে ভিজিয়ে যদি ভালো করে আমগুলো ধুয়ে নেন, তাহলে এই আমের ভর্তা খেতে খুবই ভালো লাগবে, আমের কষটা আলাদা হয়ে যাবে। এবার একটি একটি করে আম এই গ্রেটার দিয়ে পলে নিচ্ছি। গ্রেটারের মোটা অংশ দিয়ে পলে নিলেই হবে, এটাও কিন্তু বেশ পাতলা। এই দেখুন, চাইলে আপনি চিকন অংশ দিয়েও পলে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো আম পলে নিচ্ছি। আপনারা চাইলে একটা বটি অথবা ছুরি দিয়েও পলে নিতে পারেন, তবে এই গ্রেটার দিয়ে পললে আম বেশ পাতলা ও চিকন হয়, যার কারণে খেতে ভালো লাগে।
আচ্ছা দেখুন, এবার 10টি আমের জন্য নিয়ে নিচ্ছি একেবারে মেপে মেপে 10 চায়ের চামচ চিনি, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ, আর নিয়ে নিচ্ছি 10টি আমের জন্য 10টি কাঁচামরিচ ছোট করে কেটে। এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে সব কিছু একসাথে মেখে নিচ্ছি। কাঁচামরিচের ঝাল বুঝে মরিচটা দেবেন, ঝাল বেশি হলে আপনি 5টা দিলেও হবে, এই মরিচগুলোর ঝাল কম তাই আমি 10টা দিছি। বাস, তারপর মেখে নিলে হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি ভর্তা। বন্ধুরা, এই রেসিপিতে আপনারা সরিষা বাটা, কাসুন্দি বা অন্য বিট লবণ অন্য কিছু দিবেন না। এই রেসিপিটা এভাবেই খাবেন, ইনশাল্লাহ দেখবেন খাওয়ার পর আপনার খুব ভালো লাগবে। তারপর বাটিতে পরিবেশন করে দেখালাম। আমি মাঝে মাঝে এভাবে বানিয়ে খাই, এটা তো আমার ভীষণই ভালো লাগে। আশা করছি আপনারাও খেয়ে তৃপ্তি পাবেন। তো কাঁচা আম থাকতে থাকতে এভাবে প্লিজ একবার খেয়ে দেখেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর যারা খেয়েছেন তারা তো জানেনই এর টেস্টটা কেমন। আজকে কাঁচা আমের খোসা সহ টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি 8টি কচকচে কাঁচা আম নিয়ে নিছি। এবার এই আমগুলোকে কেটে নিছি লম্বা লম্বিভাবে, এক একটা আমকে 4টি টুকরো করে কেটে নিছি। এই আচার বানানোর জন্য আঠি বাঁধা আম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচার গলে যাবে না, ভেঙে যাবে না। এই আমগুলো কাটার আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন কেটে নেওয়ার পরে ডুবো ডুবো লবণ পানিতে আমগুলোকে আমি ভিজিয়ে রাখবো। তার জন্য এখানে দেখুন বেশি করে পানি নিয়ে নিছি 1 চা চামচ লবণ। এবার আমগুলো লবণ পানিতে খুব ভালো করে মিশিয়ে নিছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অবশ্যই এই স্টেপটা করবেন, তাহলে আচার খেতে ভালো লাগবে। তো 1 ঘন্টা শেষ, এরই মধ্যে আমের ভেতরে লবণ প্রবেশ করেছে এবং আমের মধ্যে যে কষ ছিল অনেকটা কষ কেটে গেছে। এবার এই আমগুলোকে আর ধোয়াধুয়ি করব না, এই লবণ পানি থেকেই তুলে নিছি এই জালিতে। তারপর খুব ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার এই জালিতে এই আমগুলোকে এভাবে মেলে দিব। তারপর ফ্যানের নিচে রেখে আমগুলোকে শুকিয়ে নিব। যদি আপনি ফ্যানের নিচে রেখে শুকাতে না চান, সেই ক্ষেত্রে একটা টিস্যু অথবা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবেন। আমি 1 ঘন্টা ফ্যানের নিচে রেখে এই আমগুলোকে শুকিয়ে নিছি। দেখুন আমের গায়ে এখন আর কোনো ভেজা ভেজা ভাব নেই। এবার আচার বানিয়ে দেখাবো। আমগুলো এক সাইডে রেখে আচারের জন্য মশলা রেডি করে নিচ্ছি। 2 চা চামচ 5 ফোড়নের গুঁড়া নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, নিয়ে নিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ, নিয়ে নিচ্ছি উঁচু উঁচু করে 2 টেবিল চামচ, প্রায় 2.5 টেবিল চামচের মতো হবে রসুন বাটা, নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সরিষার গুঁড়া। সরিষাটাকে পাটায় পিষে গুঁড়ো করেও নিতে পারেন, তো আমি হলুদ যে সরিষাটা কাঁচা অবস্থায় এটা গুঁড়ো করে নিছি। এবার দিয়ে দিছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। ভিনেগারটা দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন এখানে কোনো পানি দেওয়া যাবে না, ভিনেগার দিয়েই এই মশলাটা মেখে নিতে হবে। তো মশলাটা খুব ভালো করে মেখে নেওয়া শেষ। এবার আচার বানিয়ে দেখাবো। আচার বানানোর জন্য হাঁড়িতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1/2 কাপ সরিষার তেল। অল্প তেলে আচার বানাবো তাই অল্প করে নিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা ছিঁড়ে, 2 টুকরো দারুচিনি, 2টো লং ও 2টো এলাচ, আর নিয়ে নিব 4টি শুকনো মরিচ। অল্প করে মশলা নিলাম, কারণ আমের খুব সুন্দর একটা গ্রান আছে, আর হালকা মশলার গ্রান মিলিয়ে আচারটা খুব ভালো গ্রান হবে। অতিরিক্ত মশলা দিলে মশলার গ্রানের জন্য আমের সুন্দর গ্রানটা আর পাওয়া যায় না। আচ্ছা, এবার ঘড়ি ধরে পাক্কা 1 মিনিট চুলার মিডিয়াম আঁচে সব মশলা ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। এরই মধ্যে মশলার ভাজা গ্রান বের হবে। এবার আগে থেকে রেডি করে রাখা পুরো মশলাটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে চুলার মিডিয়াম আঁচে
2 মিনিটের মতো এই মশলাও কষিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কম করে দিছি। মিডিয়ামের চেয়ে কম করে দিবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। আচ্ছা দেখুন, তারপর অনবরত নাড়াচাড়া করে 2 মিনিটের মতো কষালে দেখবেন মশলার ভাজা ভাজা খুব সুন্দর ঘ্রাণ বের হবে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আধা ভাঙা ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা মিহিন করে বেটে নিয়ে আধা ভাঙা করে নিছি। তারপর আগে থেকে রেডি করে রাখা সবগুলো আমের টুকরো একসাথে দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটা কিন্তু এখন লো করে দিছি। এই লো আছে ধীরে ধীরে আমগুলোকে কষিয়ে কষিয়ে লাড়তে হবে। দেখুন ধীরে ধীরে কষাতে হবে, একবারে চুলার আঁচ বাড়ানো যাবে না। ধীরে ধীরে আমগুলো কষাতে কষাতে আমের ভিতর মশলাও ঢুকবে, আমগুলোও সেদ্ধ হবে, আর পাতিলে পোড়াও লাগবে না। তো দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1.25 কাপ চিনি। এই আমগুলো অনেক টক, তাই আমি চিনিটা একটু বেশি দিলাম। টক ঝাল মিষ্টি আচার বানাবো এটা, তো আপনার আমের টক বুঝে যদি আমটা কম টক হয় সেক্ষেত্রে 1/2 কাপ চিনি দিলেই চলবে। তো চিনিটা দিয়ে আবারও ধীরে ধীরে কষিয়ে কষিয়ে আচারটা বানিয়ে নিচ্ছি। ধীরে ধীরে কষাবেন আর চিনির পানি ছাড়বে। চিনির পানিতেই কিন্তু এই আম ভালো করে সেদ্ধ হবে। এই আচার বানানোর মূল টিপস এটাই। ধীরে ধীরে আগুন দিয়ে চুলার আঁচটা লোতে রেখে খুব সময় নিয়ে আচারটা কষাতে হবে। তো দেখুন বেশ কিছুক্ষণ কষানোর পরে আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চিনির পানিটা বের হয়ে সেই চিনির পানিতে আম সেদ্ধ হয়ে তারপর আম আবার তেলের মধ্যে চলে আসছে। ঠিক এতক্ষণ পর্যন্ত আমি এই আমগুলোকে কষিয়ে কষিয়ে জাল করে গেছি। এরই মাঝে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে রেখেছি আর ঢাকনা সরিয়ে সরিয়ে কষিয়ে নিছি। সেই 2 মিনিট ঢাকনা দিয়ে রাখার কারণে আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে এবং আমের ভিতরে খুব ভালো করে মশলা গেছে। আচ্ছা দেখুন এই পর্যায়ে চিনির এক্সট্রা যে পানিটা আছে সেই পানিটা গিয়ে তেল মশলার মধ্যে আমটা কিন্তু এখন একেবারে মাখা মাখা। আর যখনই এমন হবে আচারটা কমপ্লিট, তখন সঙ্গে সঙ্গে চুলার আঁচ নিভিয়ে দিতে হবে। এবার আচারটা কেমন হয়েছে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এর কালারটা কেমন হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। খেতে খুবই ভালো লাগে এই আচারটা। আর আচারটা কিভাবে সংরক্ষণ করবেন, যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে খান তাহলে মাঝে মাঝে নামিয়ে গরম করতে হবে। আর রুমের নর্মালে যদি রাখতে চান বয়ম ভরে, সেক্ষেত্রে বেশি করে সরিষার তেল ফুটন্ত গরম করে তারপরে ভালো করে ঠান্ডা করে আচারের উপরে তেল থাকে সেভাবে বয়মে তেল দিয়ে রুমে রেখে খেতে পারবেন। তবে মাঝে মাঝে রোদে দিতে হবে। আর আমি যেভাবে খাবো, আমি আচারগুলো একটা বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আমার খেতে মন চায় নামিয়ে একটুখানি গরম করে তারপর ঠান্ডা করে খাবো, আবার ডিপ ফ্রিজে রাখবো। আমি এই আচারটা পুরো বছর ধরে এভাবেই ডিপ ফ্রিজে রেখে খাই। তো আপনারা এভাবে একবার ডিপ ফ্রিজে রেখে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে, কোনো টেস্ট নষ্ট হবে না। অল্প তেলে আচার করলে ডিপ ফ্রিজে রেখে খেলেই সবচেয়ে ভালো। যখন খেতে মন চায় একটুখানি নামিয়ে গরম করে নিলে বাস, আবার বাকিটা তুলে রাখলে। এভাবে সহজ লাগে আমার কাছে। তো আপনারা যেভাবে মন চায় সেভাবেই আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন। পদ্ধতিটা তো বলেই দিলাম। আজ দেখাবো কাঁচা আম সংরক্ষণ পদ্ধতি। কোনো প্রকার তেল ছাড়া, ভিনেগার ছাড়া, কোনো প্রকার ফরমালিন ছাড়া, রোদে শুকানোর ঝামেলা ছাড়া কিভাবে কাঁচা আমের কাঁচা স্বাদটা ঠিকঠাকভাবে রেখে পুরো 1 বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন সেটা দেখাবো। চলুন দেখাচ্ছি। প্রথমে একটি হাঁড়িতে আমি একটা কাপ মেপে নিয়ে নিচ্ছি 2 কাপ নর্মাল পানি। মনে রাখবেন কাপ বাটি আপনি গ্লাস যেটাই মেপে নেন চলবে, তবে মেপে নিতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে, আম থাকবে না। তো আমি 2 কাপ পানির সাথে 1/2 কাপ লবণ দিছি।
আপনারা যদি 2 গ্লাস পানি দেন হাফ গ্লাস লবণ দিবেন। পরিমাপটা এই রকমই হবে, 2 বাটি পানি দিলে হাফ বাটি লবণ দিতে হবে। আচ্ছা দেখুন, 2 কাপ পানির সাথে হাফ কাপ লবণ দিছি, তারপর চুলার আঁচটা জ্বালিয়ে দিছি। এবার অনবরত নাড়াচাড়া করে 6-7টা বলক আসা পর্যন্ত এই লবণ পানিকে জাল করে নিচ্ছি। একটি ইম্পর্টেন্ট টিপস মনে রাখবেন, এই লবণ পানি যদি ভালোভাবে না ফুটে কয়েকটা বলক আসা পর্যন্ত যদি জাল না করেন, সেক্ষেত্রে কিন্তু এই আমটা 1 বছর ধরে সংরক্ষণ করলে নষ্ট হয়ে যাবে। অনেকে অনেক কিছু ঠিকই করে ভিডিও দেখে, কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করে না, যার জন্য সেটা নষ্ট হয়ে যায়। আচ্ছা দেখুন, লবণ পানিটা আমি 6-7টা বলক আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। এবার চুলার আঁচটা নিভিয়ে দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। কি করতে হবে একটু পরেই বলবো। দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি 4টি কাঁচা আম। আমগুলো যখন আপনি এইভাবে সংরক্ষণ করার জন্য নেবেন, আমগুলো একেবারে টাটকা দেখে নিতে হবে, একেবারে কচকচে কাঁচা আম নিতে হবে। একটু নরম হয়ে গেছে বা পাকার মতো ভাব আসছে, এই রকম আম নেওয়া যাবে না। তো আমি এবার এই আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন, এবার যেটা করব, এই আমগুলোকে একটি গামছা দিয়ে, পরিষ্কার গামছাটা কিন্তু ভালোভাবে আমি মুছে নিচ্ছি, যাতে করে আমের গায়ে কোনো প্রকার ভেজা ভাব না থাকে। এভাবেই আমি সবগুলো আমকে পরিষ্কার এই গামছাটা দিয়ে মুছে নিচ্ছি, একেবারে শুকনো করে। এখানেই কিন্তু শেষ নয়। দেখুন এবার কি করব। এবার এই আমগুলোকে আমি ফ্যান চালিয়ে ফ্যানের নিচে 5 মিনিট রেখে দেব। আপনারা হয়তো বলবেন গামছা দিয়ে শুকনো করে মুছেছি, তাহলে ফ্যানের নিচে দিতে হবে কেন? হ্যাঁ বন্ধুরা, এটা একটা স্টেপ দিবেন। ফ্যানের নিচে দিয়ে 5 মিনিট রেখে তারপরে আমি এই 4টি আমের থেকে 2টো আম কেটে নিছি। দেখুন, ও 2টো কাটবো পরে, এই 2টো কেটে আগে আপনাদেরকে দেখাচ্ছি। আমের আঠিটা ফেলে দিচ্ছি এবং আমের আঠির ভিতরে যে শক্ত অংশটা সেটা সহ খোসা সহ এই আমগুলোকে কেটে নিছি। একটা আমকে আমি 8 টুকরো করে নিছি। কেটে নেওয়াটা আপনাদের ইচ্ছে মতো, বড় ছোট যেভাবে ইচ্ছা কাটতে পারবেন। এবার যেটা করব, দেখুন, এই কেটে নেওয়া আমগুলো ধোয়া যাবে না, ভেজানো যাবে না, আর মোছারও দরকার নেই। যে কোনো একটা কাচের বয়মে নিয়ে নিতে হবে। এই কাচের বয়মটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে রোদে শুকিয়ে নিচ্ছি। সেই বয়মটা ভালোভাবে শুকাতে হবে, যাতে বয়মে কোনো ভেজা ভাব না থাকে। তো এবার আমি এই শুকনো বয়মের ভিতরে কেটে রাখা এই আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। দেখুন, যতটা জায়গা হয় ততটা নিতে পারবেন, চেপে চেপে নিলেও নিতে পারবেন, আলতোভাবে নিলেও নিতে পারবেন। আবার যদি বলেন যে আমি এই বয়মের অর্ধেক আম রাখবো, পুরো বয়ম ভরে রাখবো না, তাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আমি যে 2টো আম কেটেছি, এই 2টো আমে এই বয়মে জায়গা হয়ে গেছে। দেখুন, আমি 2টো আমি বয়মে নিয়ে নিচ্ছি। এই 1 টুকরা আম জায়গা হচ্ছে না, এটা একটু ঠেসে বয়মে নিয়ে নিচ্ছি। এবার যেটা করব, আগে থেকে যে লবণ পানিটা আমি সেদ্ধ করে রেখেছি, সেই পানিটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিছি। ফ্রিজে রেখে নয়, এমনি বাসায় রেখে নর্মালভাবে ভালোভাবে ঠান্ডা করে নিছি। সেই লবণ পানিটাই এই আমের মধ্যে দিয়ে দিছি। আচ্ছা শুনুন, লবণ পানিটা আমের ভেতরে কিভাবে দিতে হবে সেই পরিমাপটা বলে দেব। আগে দেখুন, এই দেখুন, আমি পুরো লবণ পানিটাই দিয়ে দিছি। যদি দেখেন যে আপনি এরকম বয়মে ঢুকাতে গিয়ে যে লবণ পানিটা বানাইছেন সেটা কম হয়ে গেছে, তাহলে আবারও পরিমাপ ঠিক রেখে আর একটু লবণ পানি বানিয়ে নেবেন, নিয়ে ঠান্ডা করে নেবেন। আচ্ছা দেখুন, এবার কতটুকু দিতে হবে। আমগুলো যেন লবণ পানির ভিতরে ডুবে থাকে, এভাবে লবণ পানি বয়মে ভরে দিতে হবে। তারপর বয়মের মুখটা আটকে বাসায় নর্মালভাবে রেখে আপনি পাক্কা 1 বছর এই আমটা সংরক্ষণ করে খেতে পারবেন। নষ্ট হবে না, কিচ্ছু হবে না, কাঁচা আমের পুরা টেস্টটাই পাবেন। আবার চাইলে আপনি নর্মাল ফ্রিজে রেখেও পুরা 1 বছর খেতে পারবেন। আশা করছি আজকের এই কাঁচা আম সংরক্ষণ রেসিপিটা ভালো লেগেছে।
প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে। একটু দেরি না করে আজই কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আচারটা বানিয়ে নিন। সেই সাথে থাকবে সংরক্ষণ পদ্ধতিটাও। একদিন বানিয়ে বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই আচারের স্বাদটা একটু আলাদা। অন্যান্য আমের আচারের তুলনা এই আচারের স্বাদটা অনেক বেশি। আজকে আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কেজি আম। এবার আমগুলোর খোসা ছাড়িয়ে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই আমগুলো অনেক কচি, এখনও আঠি বাঁধেনি। তো এরকম ছোট টুকরা না করলেও চলবে, একটা আমকে 2 টুকরো করলেও চলবে। এবার এই আমগুলোকে একটি বোলের মধ্যে দেখুন আমি বেশি করে পানি নিয়ে নিচ্ছি। 1 চা চামচ লবণ দিয়ে দিছি। এই লবণ পানিতে আমগুলোকে ভিজিয়ে রাখবো ঘড়ি ধরে পাক্কা 10 মিনিট। এরই মধ্যে আমের টক ভাবটা কমবে এবং আমের কষটা চলে যাবে। কাঁচা আমে কিন্তু বেশ কষ থাকে, দেখবেন আম কেটে রাখলে কিছুক্ষণ পর কালো হয়ে গেছে, সেটাই কষটা সরিয়ে ফেললে আমের আচারের কালারটা সুন্দর হবে, সেই সাথে অনেক বেশি টেস্ট হবে। তো 10 মিনিট শেষ। এবার আমি এই আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ছেঁকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর বন্ধুরা একটু স্কিপ হয়ে গেছে, দেখুন আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ ও 1 গ্লাস পানি দিয়ে এই সবগুলো আমকে চুলার মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমার আমগুলো একেবারে গলে গেছে। এই আমগুলো আঠি বাঁধেনি, তাই একেবারে গলে গেছে। তো আঠি বাঁধা আম হলেও অসুবিধা নেই, এভাবে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। তারপরে যেটা করতে হবে, এই আচারের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে এটা। এগুলোকে একটা চালনি দিয়ে চেলে নিতে হবে। তো আমি দেখুন চায়ের ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি। এভাবে চেলে নিলে আমের আঠির যে অংশটা বা যে আঁশ থাকে, কিছু কিছু আমে কিন্তু বেশ আঁশ থাকে, সেটা আলাদা হবে। এই যে দেখুন, এটা অবশিষ্ট অংশ, এটা ফেলে দেব। আর এভাবে আমি এই সবগুলো আমের অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি এবং চেলে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আচার বানিয়ে দেখাচ্ছি, চলুন। আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিছি পাতিলে, দিয়ে দিছি 4টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, 4টি এলাচ, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। এবার এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিছি চুলার মিডিয়াম আঁচে। তারপর দিয়ে দিচ্ছি 2 চায়ের চামচ রসুন বাটা। এটা ইন্ডিয়ান রসুন, এটা ফ্রিজে রাখার পরে কালারটা একটু পাল্টে যায়, এটা রসুনই। আর দিয়ে দিচ্ছি 2 চায়ের চামচ আদা বাটা। এবার রসুন বাটা আদা বাটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করিনি। চুলার আঁচটা মিডিয়ামে রাখলে মশলা আর পুড়বে না, তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি। এবার আগে থেকে দেখুন চেলে রাখা সে আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো এখানে। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 1 কেজি আম নিছি, তো আমার আরও 1/2 কেজির মতো আম ছিল, আমি এগুলোর সাথে নিয়ে নিছি। এখানে মোট 1.5 কেজি আমের পিউরি। এবার তেল মশলার মধ্যে আমগুলোকে কষিয়ে নিচ্ছি ততক্ষণ যতক্ষণ না আমের পানিটা টেনে যাচ্ছে। তো দেখুন আমের পানিটা অনেকটা টেনে গিয়ে আমটা তেলে চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি। চিনি আরও দেব। এই আমগুলো অনেক টক, দেখতে একটু লালচে কালার ছিল, কারণ আমগুলো গড়ে থেকে একটু পাকা পাকার মতো কালার হয়ে গেছে, কিন্তু এটা কাঁচা আমি, বেশ টক আম। আর হলুদ মরিচের কারণে এই আমের কালারটা এত সুন্দর হয়েছে। সেদ্ধ করার সময় আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিছি সেজন্য।
আচ্ছা দেখুন, চিনিটা দিলে চিনির পানিটা ছেড়ে আমটা আবারও ভেজা ভেজা হবে। তো আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন পানিটা টেনেছে আবারও দিয়ে দিছি 1/4 কাপ চিনি। মোট মেজারমেন্ট কাপটা 240 গ্রামের, এই কাপটা 1.25 কাপ চিনি দিচ্ছি। আবারও চিনিটা দেওয়ার পর চিনিটা গলে পানি ছেড়েছে, সেই পানিটা শুকানো পর্যন্ত দেখুন আমি আমটাকে অনবরত চুলার মিডিয়াম আছে নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি। শুকাতে শুকাতে যখন আবারও তেলের মধ্যে চলে আসছে, চিনির পানিটা শুকিয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি 2 চায়ের চামচ 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়ন ভেজে তারপর আমি পাটায় পিষে গুঁড়ো করে নিচ্ছি মিহিন করে সেটা। আর এখানে দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচের গুঁড়ো, 4টি আরও 4টি, মোট 8টি শুকনো মরিচের গুঁড়ো দিছি। শুকনো মরিচ তেল ছাড়া ভেজে নিচ্ছি, তারপরে হাত দিয়ে ডলে গুঁড়ো করে নিচ্ছি সেটা। 5 ফোড়নও শুকনো মরিচ দেওয়ার পরে আবারও আমি চুলার মিডিয়াম আছে এই আমটাকে কষিয়ে কষিয়ে রান্না করছি। এই ফাঁকে লবণ দেখতে হবে, লবণটা ঠিক না হলে কিন্তু কোনো খাবারেরই সঠিক টেস্ট হয় না। তো লবণটা কম হয়েছে, আমি আরও 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর লবণটা পারফেক্ট আমি আবারও চেক করে দেখেছি। এবার নাড়তে নাড়তে দেখুন আমের মধ্যে আচারের সুন্দর একটা কালার চলে আসতে শুরু করেছে। সেই সাথে আমের পানিটা শুকিয়ে গিয়ে আমটা কিন্তু এখন তেলের মধ্যে সম্পূর্ণ। এভাবেই তেলের মধ্যে ভাজতে ভাজতে এক সময় দেখবেন আমটা নাড়া দিলে এক জায়গায় জমাট বেঁধে যাচ্ছে, তখনই আচারটা হয়ে গেছে। তারপর আমি ভালোভাবে ঠান্ডা করে এই বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পর এর ঘনত্ব কেমন, এই যে এরকম। এই আমটার আচার এই রকমই হবে, এটা খেতে অসম্ভব টেস্ট, আর আপনাদের সাথে শেয়ার করেছি। আচ্ছা দেখুন এবার সংরক্ষণ পদ্ধতি, যে কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে মাঝে মাঝে একটু গরম করে খেতে পারবেন। আর সবচেয়ে ভালো হবে যদি আপনি ডিপ ফ্রিজে রাখেন, মাঝে মাঝে যতটুকু লাগে নামিয়ে, মনে করেন 1 সপ্তাহের মতো নামিয়ে গরম করে রাখবেন, আবার ডিপ ফ্রিজে রেখে দিবেন। এভাবে পাক্কা 1 বছর খেতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাঁচা আমের আচার। এখন আমের মৌসুম, আর এখনই আচার বানানোর পারফেক্ট সময়। চলুন দেখাচ্ছি। আজকে আমের আচার বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 3 কেজির মতো কাঁচা আম। এবার আমগুলোর খোসা ছাড়িয়ে একটা আমকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এই আমগুলোর এখনও কিন্তু বিচি বাঁধেনি, একেবারে কচি আম। তো আপনারা যখন আচার দিবেন চেষ্টা করবেন আমের বিচি বাঁধানো আমগুলো দিয়ে বানাতে, সেক্ষেত্রে আচারটা আরও বেশি ভালো হবে। এই আমের আচারটা একটু গলে যায়। আচ্ছা দেখুন, এবার আমি একটি বোলের মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিছি, আর নিয়ে নিছি বেশি করে পানি। এই লবণ পানির মধ্যে এই আমগুলোকে ভিজিয়ে রাখবো ঘড়ি ধরে পাক্কা 10 মিনিট। একেবারে ডুবো ডুবো পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর একটু পানি দিয়ে দিচ্ছি। লবণ পানিতে এভাবে আমগুলো ভিজিয়ে রাখলে আমের টক ভাবটা কিছুটা কমবে, তাছাড়াও আমের যে কষটা চলে যাবে, তাহলে আচারের কালার সুন্দর হবে। তো আমি 10 মিনিট ঘড়ি ধরে এগুলোকে ভিজিয়ে রেখেছি। আর এরই মধ্যে আমের যে এক্সট্রা কষ ছিল সেটা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার পরিষ্কার পানি দিয়ে এই আমগুলো ভালোভাবে ধুয়ে ছেঁকে এক সাইডে রেখে দিছি। আচার বানানোর জন্য একটা বড় হাঁড়ি নিতে হবে। তো আমি বড় একটা হাঁড়ি নিছি, এর মধ্যে দিয়ে দিছি সরিষার তেল 1 কাপের মতো হবে। দিয়ে দিছি 4টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, 3 টুকরো দারচিনি, 4টি এলাচ। এই মশলাগুলো অবশ্যই দিবেন, এই মশলাগুলোর কারণে আচার খেতেও ভালো লাগে, আচারের সুগন্ধ অনেক বেশি।
আর দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ। মরিচগুলো এ পর্যায়ে দিবেন। এ পর্যায়ে মরিচটা দেওয়ার কারণে আচারটা অন্যরকম ঘ্রাণ হবে। এবার চুলার মিডিয়াম আঁচে 1 মিনিটের মতো সমস্ত মশলাকে ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ভাজলে মশলা ও শুকনো মরিচের সুন্দর ঘ্রাণ বের হবে। অবশ্যই আচারটা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানাবেন, তবেই বুঝতে পারবেন এই আচারটা কতটা টেস্ট। তো 1 মিনিটের মতো মশলাগুলো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। এই পানিটা দিচ্ছি এই জন্য, এখন আমি আচারের জন্য মশলা দেব, যাতে মশলাগুলো না পড়ে। তো প্রথমে আমি দিয়ে দিছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, তারপরে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। লবণটা এ পর্যায়ে 2 চা চামচই দিচ্ছি, পরে টেস্ট করে লাগলে আরও দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নকে ভেজে পরে গুঁড়ো করে নিছি সেটা। এবার দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 4 চায়ের চামচ রসুন বাটা। আমি আমার আমগুলোর পরিমাপে মশলা নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চায়ের চামচ আদা বাটা। তো আপনারা যদি আরও কম আমের আচার করেন, মশলাটা সেভাবে একটু কমিয়ে নেবেন। এবার সমস্ত মশলাকে ভালোভাবে তেল পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর অনবরত নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে মশলাগুলো যখন তেলে এসে ভাজা ভাজা সুন্দর একটা মশলার ঘ্রাণ বের হবে, তখনই কিন্তু মশলা ভাজাটা পারফেক্ট। তো দেখুন আমার মশলা কিন্তু তেলে চলে আসছে, খুব সুন্দর ঘ্রাণও বের হয়েছে। এবার আমি আগে থেকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ছেঁকে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমগুলোকে এই মশলা তেলের সাথে ভেজে নেব 2-3 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাইতে রাখতে হবে। তো চুলার আঁচটা হাইতে রেখে 2-3 মিনিটের মতো ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, কষাতে কষাতে আমের থেকেও কিছুটা পানি বের হবে, সেটা গিয়ে তেলের মধ্যে স্যাঁত করে শব্দ হবে। ঠিক তখনই আমটা কষানো হয়ে গেছে ভালোভাবে। হলুদ মরিচের কালারটাও কিন্তু আমের গায়ে লেগে গেছে। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে করে আমি দিচ্ছি 1/3 কাপ চিনি। একবারে মিষ্টিটা মেশানো যাবে না, আজকের আচারটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার, তাই আমি মিষ্টিটা এবার দিচ্ছি। তো 1/3 কাপ চিনি দিয়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু গলে পানি ছাড়বে। তো চিনিটা গলে গেলে আবারও দিয়ে দিচ্ছি আরও 1/3 কাপ চিনি। এভাবে ধাপে ধাপে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। মনে রাখবেন ধাপে ধাপে চিনিটা মেশাতে হবে, এতে করে আচারের টেস্টটা ভালো হয়। তো এই চিনিটাও গলে পানি ছেড়ে দিচ্ছে, এই যে মিশে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটা হচ্ছে তেল ছাড়া শুকনো মরিচ ভেজে তারপরে গুঁড়ো করে নিছি সেটা। 2 চায়ের চামচ উঁচু উঁচু করে মরিচের গুঁড়া দিছি। আর দিয়ে দিছি 1 চায়ের চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি প্রথমে 1 চায়ের চামচ ব্যবহার করেছি, এখন 1 চায়ের চামচ। এবার আবারও এগুলোকে নাড়াচাড়া করে এই দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চিনির পানিতেই কিন্তু আমটা বেশ সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে আসার পরে আবারও দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে ভাজছি। এই যে দেখুন ভাজতে ভাজতে এই আমটার আঁটি যেহেতু শক্ত হয়নি, তাই আমটা কিন্তু গলে গেছে। তাতে কি আচারটা তো পারফেক্ট হয়েছে। তো
তো গলে যখন দেখবেন এরকম মাখা মাখা হয়ে একেবারে আঠালো আঠালো একটু তেলের মতো হয়ে গেছে, মানে নামানোর আগে, এই পর্যায়ে আমি আরও 1 চায়ের চামচ পাঁচফোড়ন দিয়ে দিছি। মোট 3 চায়ের চামচ পাঁচফোড়ন ব্যবহার করেছি এতগুলো আমি। আপনারা চাইলে আরও 1 চায়ের চামচ বেশি নিতে পারবেন, অতিরিক্ত ঘ্রাণ আমার ভালো লাগে না। বাস, তারপরে আচারটা হয়ে গেছে। তারপর আচারটা ভালোভাবে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পরে আপনি চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে কাচের বয়মে রাখতে পারেন। তো আমার অনেক আচার আমি একটা বড় টিফিন বক্সে নিয়ে নিছি। দেখুন, ভালোভাবে ঠান্ডা করে এই বক্সটায় নিছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে খেলে 10-15 দিন পর পর নামিয়ে গরম করতে হবে। আর ডিপ ফ্রিজে রেখে খেলে আপনার যখন মন চায় নামিয়ে যতটুকু খান নামিয়ে নেবেন, গরম করে নেবেন, তারপর বাকিটা আবার এভাবে রেখে দিবেন। এভাবেই আমি এই আচারটাকে 1 বছর সংরক্ষণ করে খাবো। আচ্ছা দেখুন, এবার বাটিতে নিয়ে দেখাচ্ছি আচারের লুকটা কেমন হয়েছে বা আচারের কী অবস্থা। দেখুন, এই যে এর ঘনত্বটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন আচারটা কীরকম হলে চুলা থেকে নামাবে নেই। তো আশা করছি আজকের আমার এই আচার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি কাঁচা আমের জুড়ি আচার। তেল ছাড়া এই আচারটি বানাবো। সংরক্ষণ করে খেতে পারবেন 6 মাস, 1 বছরের মতো। অন্যান্য আচারের তুলনায় এই আচারটা অনেক বেশি টেস্ট, আর বানানো পানির মতো সহজ। চলুন দেখাচ্ছি। কাঁচা আমের জুড়ি আচারের জন্য আমি একটা কচকচে কাঁচা আম নিয়ে নিছি। এবার এই আমটার খোসা ছাড়িয়ে আমটাকে পলে নিচ্ছি। এই পলে নেওয়াটা চাইলে সবজি গ্রেট করার গ্রেটার দিয়ে করতে পারেন, বটি দিয়েও করতে পারেন, তবে আমি এটা দিয়ে করেছি। এই যে দেখুন, তার জন্য এগুলো একটু লম্বা লম্বা হয়েছে। আচ্ছা দেখুন, পলে নেওয়ার পরে যে কাজটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এই পলে নেওয়া আমগুলো মেপে নিতে হবে। তো আমি ছোট্ট এই কাপে করে মেপে নিচ্ছি। দেখুন, একটু চেপে চেপেই মেপে নিচ্ছি। 2 কাপ হয়েছে এখানে। এবার একটু বেশি করে পানি দিয়ে এই আমগুলোকে ভেজাবো। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টিপস। দেখুন, বেশি করে পানি নিয়ে আমগুলো হাত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে 1/2 চা চামচ চুন। পান খেতে আমরা যে চুনটা খাই সেই চুন এটা। এবার এই পানি ও আমের সাথে এই চুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই চুনটা দেওয়ার কারণ হচ্ছে আম আমরা যখন সেদ্ধ করি আচার বানাতে গিয়ে আম কিন্তু গলে যায়। এই চুনটা দেওয়ার কারণে এই আম এত চিকন চিকন করে কেটেছি তাও কিন্তু গলবে না। আচ্ছা, ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। এই চুনের পানিতে আমি গড়ি ধরে পাক্কা 1 ঘন্টা এই আম ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পরে এখন হাত দিয়ে কষলে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর যেটা করছি, হাতের মুঠোর মধ্যে আমগুলো নিয়ে ভালোভাবে চেপে চেপে, যাতে কোনো পানি না থাকে, আমগুলো নিচ্ছি। তো সবগুলো আম নিয়ে নিচ্ছি। এবার যে কাপ মেপে আমের পলে নেওয়া আমগুলো মেপে নিচ্ছি, সে কাপ মেপেই আমি 2 কাপ চিনি দিয়ে দিছি। 2টো এলাচ, 2 টুকরা দারচিনি, 2টো তেজপাতা, সামান্য হলুদের গুঁড়া ও 1/2 চা চামচ মরিচের গুঁড়া। মশলাগুলো অবশ্যই দিবেন, এতে করে আমের আচারে অনেক বেশি সুন্দর ঘ্রাণ আসবে। তারপরে এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিতে নিতেই দেখা যাবে চিনিটা গলতে শুরু করেছে। তারপর কিছুক্ষণ রেখে দিলেই চিনিটা গলে পানি ছেড়ে দেবে। পানি ছেড়ে দেওয়া পর্যন্ত একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন।
তো দেখুন আমি কিছুক্ষণ রেখেছি, তারপরে কিন্তু চিনিটা পানি ছেড়ে দিছে। এবার দিয়ে দিছি সামান্য লবণ। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিছি। তারপর চুলার উপর পাতিলটা বসিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিছি। চুলার আঁচটা জ্বালিয়ে দিলেই দেখবেন চিনিও আম থেকে আরও বেশি পানি বের হয়ে একেবারে এরকম হয়েছে। দেখুন এই যে। তারপর যেটা করব, চুলার মিডিয়াম আছে এই আমগুলোকে আমি রান্না করব। যেহেতু এখানে এক্সট্রা পানি দিই নেই, তাই রান্না কিন্তু বেশিক্ষণ করতে হবে না। 5 থেকে 6 মিনিট রান্না করলেই দেখুন এই রকম হবে। তখন এই চিনির শিরা থেকে আমগুলো ছেঁকে নিতে হবে। চাইলে শিরা সহই বয়মে রেখে দিতে পারবেন, এটা অন্যরকম স্বাদ লাগবে। যেহেতু এটা জুড়ি আচার, তাই শিরা থেকে আমগুলো ছেঁকে নিতে হবে। তো আমি আমগুলো ছেঁকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি মাত্র একটি আমের জুড়ি আচার করে আপনাদেরকে দেখাইছি। আপনারা যদি বেশি করে বানাতে চান, পরিমাপ ঠিক রেখে বেশি করে আম নিয়ে বেশি চিনি নিয়ে বানাতে পারবেন। আচ্ছা দেখুন এই আমটাকে আমি ছেঁকে প্লেটে নিয়ে নিছি। তারপর এখন কিন্তু আমটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে এই জুড়ি আচারটা। এবার এই আচারটা যদি আপনি সংরক্ষণ করতে চান, তাহলে যে কোনো একটা কাচের বয়ম ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে তারপর শুকিয়ে নিতে হবে রোদে, এবং তারপর সেই বয়মে এই আচারগুলো রেখে নর্মাল ফ্রিজে রেখে আপনারা 6 মাসে 1 বছর নিশ্চিন্তে খেতে পারবেন, নষ্ট হবে না। তবে যেহেতু এই আচারগুলিতে কোনো প্রিজারভেটিভ, কোনো কেমিক্যাল দিই নাই বা সিরকা দিই নাই, সেজন্য 1 মাস পর পর আচারগুলো নামিয়ে একটু গরম করে নিতে হবে, তাহলে নিরাপদ থাকবে। বাস এভাবেই আজকের